যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো, আর এক পা সামনে বাড়ালে আমার হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে তোমার বুক ছিদ্র করে বের হয়ে যাবে। বাবা, আমি দাঁড়িয়ে আছি, নড়ছি না, তুমি গুলি করবে না। বাবার কথা শুনে সিজান হকচকে কথাটা বলল। হাত উঁচু করে দাঁড়াও। আসামিরা কিভাবে দাঁড়ায় সেটাও জানো না দেখছি। বাবা, আমি তো আসামি না। হায় হায় ভাইজান, এটা কি কাম করতেছেন? পোলাটার দিকে বন্দুক তাক করে ধরে রাখছেন কে? খালা কথাটা বলতে বলতে সিজানের সামনে দাঁড়ালো পিঠ দিয়ে। সালেহা, সামনে থেকে সরে দাঁড়াও, নাহলে আগে তোমাকে গুলি করব। মাহমুদ সাহেবের কথা শুনে সালেহা ভয় পেয়ে সরে যায়। আল্লাহ, ভাইজান ভুলেও এই কাম কইরেন না, আমি সরে যাইতেছি। খালা, তুমি বেঈমানির বেঈমান। আমার প্রতি তোমার কেমন ভালোবাসা দেখা হয়ে গেছে। নিজে বাঁচলে বাপের নাম, তুই শিক্ষিত পোলা হইয়াও এটা জানোস না? ভাইজান, পোলাটার দেহি কোনো শিক্ষা জ্ঞান নাই। চুপ করো খালা। আম্মা, তুমি কিছু বলবা না? বাবা, আমার এইভাবে দাঁড় করিয়ে রাখছে কেন? আমি কি দোষ করলাম? তুই কোনো দোষ করস নাই। ওরে আমার সাধু রে, তুই বলে ভার্সিটিতে গিয়ে পড়াশোনার নাম করে মেয়েদের সাথে ইটিস পিটিস করস? না বাবা, কে বলল এই মিথ্যা কথাটা? ফারিন বলল। জানতাম ও ছাড়া আর আছে কে আমার শত্রু? ও তোর শত্রু না, ও তোর বউ হবে। ও মিথ্যা বলছে, আমি কারোর সাথে ইটিস পিটিস করি নাই। মিথ্যা কথা না, ও ছবি তুলে প্রমাণ দিয়েছে। এই দেখো। বাবা, এইটা তো আমার বন্ধু। বন্ধু না চাই যেটাই হোক, আজকে তোমার বাসায় জায়গা নেই। যাও, বাইরে থাকো, যাও। বাবা, কিছু খেয়ে যাই? না, তোমার খাওয়া বন্ধ। আচ্ছা, যাচ্ছি। আমার এত খাওয়ার ইচ্ছা নাই। হায় হায় ভাইজান, পোলাটারে বাহির কইরা দিতেছেন। দিস ইস মাছ। খালা, দিস ইজ মাছ না, এটা দিস ইজ টু মাছ হবে। ওই হইল, যা তো বাহিরে যা, বেশি ইংরেজি ফুটাইস না। সিজান আহমেদ বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা মাহমুদ চৌধুরী, মা জাহানারা চৌধুরী, আর খালা সালেহা বেগম, যিনি এ বাসায় কাজ করেন, আর হচ্ছে ফারিন জান্নাত, সিজানের হবু বউ। দুজনে সেম ইয়ার। 3 বছর আগে ফারিনরা সিজানদের উপরতলা ভাড়াটিয়া হয়ে এসেছে। সেই প্রথম থেকে ফারিন সিজানের বাবা মায়ের মন জয় করে এসেছে, আর তাই বাবা মা তাদের ছেলের জন্য এই মেয়েটাকে বউ করে আনতে চায়। সিজান বাড়ির সামনে একটা বাঁশের বেঞ্চিতে বসে আছে। এমন সময় ফারিন পাশে এসে দাঁড়ালো। সিজান উপস্থিতি টের পেয়েও না পাওয়ার ভান করলো। এত ভাব নেওয়ার কি আছে, আমি এসেছি দেখো না। তুমি আসলে কি এখন আমাকে নাচতে হবে? যা বাবা, বেশি বোঝো কেন? আমি কখন তোমাকে নাচতে বললাম? ঢং না করে বলো, বাবারে কি উল্টাপাল্টা কান পড়া দিছো? হ্যালো সবাই, মোজবিটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইজ ট্রাই ইট আউট। ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোজবিটে সবার জন্য কিছু না কিছু আছে। মোজবিটে বিকাশ, নগদ, রকেট উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডসের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড PROK6 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। যা সত্যি তাই বললাম, আমাকে রেখে অন্য মেরে নিয়ে ঘুরবা, তা আমি ফারিন থাকতে হতে দিতে পারি না। কোথায় ঘুরলাম? জাস্ট ক্যান্টিনেই তো গেলাম, আর ও আমার ফ্রেন্ড, ওরে নিয়ে ঘুরতেই পারি। এখানে সমস্যা কি? ওইসব আমি বুঝি না। তোমার আশেপাশে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারবো না, তাই মেয়েদের সাথে ঘোরা তোমার নিষেধ। আর আমার কথা অমান্য করে যদি ঘুরো তাহলে আঙ্কেলরে বলে দিব। বলে দিয়েন আপনার আঙ্কেল রে, আপনার আঙ্কেল আমার কচুটা করবে। দেখে তো বোঝাই যাচ্ছে কচুটা করছে, নাকি ঘর থেকে বের করে দিয়েছে। যাও তো সামনে থেকে। কাঁধে গিটার কেন? বাসায় রেখে আসতে পারলে না? বাসায় তো ঢুকতেই দিল না। আহারে আমার জামাইটা। ওই জামাইকে আমি এখনো
কারো জামাই হই নাই। জামাই হতে কতক্ষণ? আর আমি নিজের জামাই হিসেবে মেনে নিয়েছি। তাই তাহলে চলো বাসরটা সাইরা ফেলি। ইস, বাসর করার খুব শখ, তাই না লুচু বেটা? তুমি সামনে থেকে যাবা নাকি একটা কিছু করে বসবো? কি করবা? কিস করবা? দাঁড়াও, তোমারে কিস করাচ্ছি। সিজান আর কিছু বলার আগেই ফারিন প্রগাঢ়। সিজানের পেটে ক্ষুধায় ছো ছো করছে, অথচ এখানে কেউ খাবার নিয়ে আসছে না। এমন তো আগে কখনো হয়নি। এতক্ষণে তো খাবার এসে যাওয়ার কথা। এরকম অনেক দিন হয়েছে। সিজানকে বাইরে থাকতে দিয়ে কিছুক্ষণ পর সবাই লাইন ধরে একজন পর একজন চুপি সারে খাবার এনে সিজানকে খাওয়ায়, কিন্তু আজকে আসছে না কেন? আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফারিন এবং খালা দুজনে থালা ভর্তি করে খাবার নিয়ে আসে। খালা, তোমারে না বললাম ওর জন্য খাবার না আনতে? বেডি, তুই কইলেই আমি হুনমু নাকি? আমার পোলাডারে কি আমি না খাওয়াইয়া রাখমু? বুঝছস বাজান, এই মাইয়াডা সবাইরে মানা কইরা দিছে যেন তোর জন্য কেউ খাবার নিয়ে না আসে। খালা, তোমার কানে কি তুলা ছিল? তুমি শুনো নাই আমি বলছি ওর জন্য আমি খাবার নিব? হুনসি দেখাই তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসলাম। পোলাডারে কি না কি খাওয়াস? আমার জামাইরে আমি ভালো খাবারই খাওয়াবো। তুমি যাও তো খালা, খাবারটা নিয়ে। বেশি কথা বলো। ওই সেমরি, তুই বেশি কথা বলবি না। তুই তোর খাবারটা নিয়ে যা। আমার বাজান আমার খাবারটাই খাবে। সিজান বসে বসে দুজনের ঝগড়া দেখছে। এই খালা আর ফারিন একে অপরকে একদমই দেখতে পারে না। দেখা হলে কিছু না কিছু নিয়ে ঝগড়া করবেই। ওই সিজান, তুমি আমার আনা খাবারটা খাবে, তাই না? হুম। কি তুই আমার আনা খাবার খাবি না? ওহো খালা, দুজনের আনা খাবারই খাবো। অনেক ক্ষুধা লাগছে, দাও তো। আহারে, পোলাডার কি খিদাই না লাগছে, দুজনের আনা খাবারটা খাইতে চায়। সিরাজ খালার আনা খাবারটা খেয়ে খালাকে বিদায় করলো। খালা ফারিনকে একটা মুখ ভেঙচি দিয়ে চলে যায়। দে, এবার তোর খাবারটা দে। আমি খাওয়াই দিব। ফারিন সিজানের পাশে বসতে বসতে কথাটা বলল। লাগবে না, আমার হাত আছে, খেতে পারবো। আমি তো জানি তোমার হাত আছে। আমার তোমাকে খাইয়ে দিতে ইচ্ছে করছে, তুমি বোঝো না? আচ্ছা খাওয়া। ফারিন এক লোকমা করে সিজানের মুখে খাবার তুলে দিচ্ছে। সিজানকে দেখে বোঝা যাচ্ছে খুব মজা করে খাচ্ছে। এত খাও তুমি, তারপরও যে মোটা হও না। তুই কি আমাকে মোটা হওয়ার অভিশাপ দিচ্ছিস? আল্লাহ, না সেটা না। এত খাবার খেলে তো মানুষ মোটা হয়ে বল হয়ে যায়, কিন্তু তুমি এত ফিট থাকো কিভাবে? কারণ ম্যাডাম, আমি নিয়মিত জিম করি। জিম করলে মোটা হয় না? জি না, ফিট থাকা যায়। খাওয়া শেষ হলে ফারিন সিজানকে বিদায় দিয়ে ঘরে চলে যায়। আর এদিকে সিজান একলা বসে বসে আকাশে তারা গোনার বৃথা চেষ্টা করছে, কারণ আকাশে একটা তারাও দেখা যাচ্ছে না। সন্ধ্যা থেকে আকাশ মেঘলা, এখন আবার আকাশে গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে। বৃষ্টি শুরু হবে বোঝাই যাচ্ছে। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যান্য ছেলের বৃষ্টি পছন্দ কিনা জানি না, কিন্তু সিজানের বৃষ্টি অনেক প্রিয়। বৃষ্টি হলে সে ভেজার লোভ সামলাতে পারে না, আজও তার ব্যতিক্রম না। সিজান বসে বসে বৃষ্টিতে ভিজছে আর গিটারে টুংটাং আওয়াজ তুলছে। সিজান অসম্ভব ভালো গান গায়। তার স্বপ্ন একদিন সে অনেক বড় গায়ক হবে। ভার্সিটিতে তার গান শোনার জন্য সবাই পাগল প্রায় হয়ে যায়। কলেজে কোনো গান মানেই সিজানের গান অবশ্যই থাকতে হবে। গিটারে টুংটাং আওয়াজের সাথে সিজান নিজেই কণ্ঠে গান গায়। সারে সা সা সারে 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 গারে পানি, সারে গারে পারে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো, কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে। সিজান চোখ বন্ধ করে গিটারে টুংটাং আওয়াজের সাথে গানটি গাচ্ছে। তার চুল বেয়ে টুকটুক করে বৃষ্টির পানি পড়ছে। ফারিন ছাতা নিয়ে এসে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সিজানের কণ্ঠে গানটি শুনছে। সিজান গান গাওয়া শেষ হলে চোখ খুলে খেয়াল করে ফারিন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে।
কেমন লাগলো গান? খুব বাজে। তোমার গান শুনলে গান শোনার ইচ্ছেটাই মরে যায়। হা হা, হাসাইলি। যেখানে সিজানের কণ্ঠে গান শোনার জন্য সবাই হুমড়ি খেয়ে এসে পড়ে, সেখানে তোর কথা অনেক হাস্যকর। সবাই গানের কি বোঝে? সবারই ব্রেন কি আমার মতো নাকি? একদম ঠিক বলেছিস, তোর ব্রেন একদম পচা। আচ্ছা বাদ দাও, এবার বলো, এইভাবে মেয়েদের মতো বৃষ্টিতে ভিজতেছো কেন? তুই জানিস না, আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। সারা জীবন শুনে আসলাম, দেখে আসলাম মেয়েরা বৃষ্টিতে ভিজতে পাগল, আর এখানে আমার জামাই তার উল্টো। ছাতাটা ফেলে দিয়ে তুইও বৃষ্টিতে ভিজতে থাক, ভালো লাগবে। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধার কোনো ইচ্ছাই আমার নাই। আরে জ্বরকে ভয় পেলে চলে? এমন সময় খালা এসে ছাতাটা নিয়ে সিজানের পাশে এসে দাঁড়ালো। হাই হাই, পোলাটা বৃষ্টিতে ভিজা চুপসে যাইতেছে। আর দেখো দেখো, সেমরিটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কত বড় পাষাণ মাইয়া। তোমার বলা বৃষ্টিতে ভিজতে চায়, আমি কি করব? ও বৃষ্টিতে ভিজতে চায় আর তুই ভিজতে দিলি কেন? জোর করতে পারলি না? তোমার পোলা আমার কথা শুনবে না। তুই সেমরি কথা শোনার দরকারও নাই। একদম ঠিক করছস বাজান, দরকার পড়লে সারা রাত বৃষ্টিতে ভিজবি, তারপরেও এই সেমরিডার ছাতার ভিতর ঢুকবি না। খালা, তুমি এখানে কেন আসলে? ও মা, এগিন কিয়া কস? আইতাম নো তো কে আইব? আমার পোলাডা সারা রাত বৃষ্টিতে ভিজা বৃষ্টির পানি খাইব আর আমি বৈশা বৈশা দেখমু? এ হতে পারে না। বৃষ্টির পানি তো অলরেডি খেয়ে ফেলছি, এখন এসে লাভ কি হলো? তোর তো বৃষ্টি পছন্দ, তাই বৃষ্টির পানি খাইতে দিছি, এখন আর দিমু না। চল ঘরে চল। যাও খোকা যাও, তোমার ঢঙ্গি খালার সাথে ঘরে যাও। দেখলি কত বড় বিয়াদ্দপ মাইয়া, আমারে বলে আমি নাকি ঢং করি। তুই ঢং করস, তোর জামাই ঢং করস। ফারিন দৌড়ে এসে খালার সামনে দাঁড়ায়। হ, ঠিক কইছে, আমার জামাই ঢং করে, আমিও ঢংই করি, তাই না জামাই? এসে সিজানকে উদ্দেশ্য করে বলে, সেরি চুপচাপ চল ঘরে, কথা বাড়াইস না। ফারিন খালাকে একটা ভেঙচি দিয়ে চলে যায়। তোর মুখ আমি এক ঘুষি দিয়া ভোতা করে ফেলবো। ফাজিল মাইয়া, শুধু ভেংচি দেয়। খালা, তুমিও তো ভেঙচি দাও। তুই এখন ওর জন্য আমার সাথে ঝগড়া করবি? না, চলো যাই। নবীন বরণ ফাংশনের দিন মুখে পানি ছিটে ফোঁটা পড়তেই সিজানের মুখ ছুটে যায়। নিবু নিবু চোখ খুলতেই তার সামনে একটা লাল পরীকে দেখতে পায়। সিজান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সে কি কোনো স্বর্গে চলে গেল নাকি? ফারিন সিজানকে এভাবে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে জামাই, এভাবে তাকে কি দেখছো? ফারিনের কথা যেন সিজানের কান অব্দি পৌঁছায়নি। সে যেন এই মুহূর্তে অন্য কোনো জগতে অবস্থান নিয়েছে। ফারিন তার চুলের পানিগুলো আবার সিজানের মুখে ছিটায়। সিজানের হুঁশ ফিরে আসে। কি সমস্যা? আমার রুমে এসে আমার ঘুম ভেঙে দিয়ে আমাকেই জিজ্ঞেস করিস কি সমস্যা? তখন থেকে কোনো কথা না বলে তাকিয়ে আছো, তাই জিজ্ঞেস করলাম কি সমস্যা। আমি আবার কখন কার দিকে তাকালাম? ফারিন সিজানের কাছে এসে সিজানের কপালে হাত দেয়। না, ঠিকই তো আছে, কোনো সমস্যা নাই। কি শুরু করলি সকাল সকাল? আমার আবার কি সমস্যা থাকবে? সমস্যা যদি নাই বা থাকে তাহলে উল্টাপাল্টা বলছো কেন? আমি কখন উল্টাপাল্টা বকলাম? উফ, বাদ দাও। আজকে নবীন বরণ অনুষ্ঠান ভুলে গেলে? কলেজে যাবে না? যাব তো। কয়টা বাজে? 10টা বাজে। কি? সিজান লাফ দিয়ে উঠে তার ফোন খুঁজে টাইম দেখার জন্য। ফোনে দেখে 8টা বাজে। মজা করছিস আমার সাথে? 8টাকে 10টা কেন বললি? তোমাকে উঠানোর নিনজা টেকনিক। ফারিন হাসছে। সিজান লাফ দিয়ে উঠে তার ফোন খুঁজে টাইম দেখার জন্য। ফোন দেখে 8টা বাজে। ফারিন হাসছে। সিজান মুগ্ধ হয়ে ফারিনের হাসি দেখছে। মুক্ত ঝরা অপরূপ হাসি তার। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখলে অবশ্য সারাদিন বিন্দাস, ভালোই যাবে। সিজান এবার ভালো করে ফারিনের দিকে তাকায়। লাল শাড়ি, নীল চুড়ি, কানো ঝুমকো দুল, ঠোঁটে হালকা গোলাপ লিপস্টিক, ভেজা চুল। অসম্ভব সুন্দর লাগছে ফারিনকে। ফারিন হাসি থামিয়ে সিজানের সামনে তুড়ি বাজায়। এই যে মিস্টার, এভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে কি দেখছেন? ক্রাশ খেয়ে গেছেন তাই না? যেভাবে সেজেছিস মনে হচ্ছে আজকে তোর বিয়ে লাগছে।
এইসব সাজগোজ কার জন্য? ও মা, নবীন বরণ অনুষ্ঠানে যাব, একটু না সাজলে কি হয়? তোমাকে বুঝতে হবে তোমার বউ কতটা সুন্দরী। সুন্দরী না ছাই? পেতনির মতো লাগছে। এই শোনো, সুনাম না করতে পারলে করবে না, তারপরও আমাকে পেতনি বলবে না। হইছে, এখন ঘ্যান ঘ্যান না করে রুম থেকে বের হও। আমি রুমেই থাকবো, তুমি ফ্রেশ হয়ে নাও, যাও। তুই রুম থেকে বের হবি, তারপর আমি ফ্রেশ হতে যাব। এমন করো কেন আমার সাথে? আমি তোমার বউ না? এত সুন্দর করে সেজেছিস কেন? এতক্ষণ তো পেতনি বললে, এখন সুন্দর বলছো যে? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। সত্যি বলবো? অবশ্যই। আমার সব সাজ তো শুধু তোমার জন্যই। আজকেও তোমার জন্য সেজেছি আমি। কলেজের সবচেয়ে স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং ছেলের বউ আমি। তার সাথে তো আমাকে এইভাবেই মানায়। আমি কি তোকে একবারও বলেছি আমার সাথে তোর যায় না? এটাও তো বলো নাই যে আমাকে সব অবস্থায় তোমার সাথে মানায়। সিজান আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। যতক্ষণ এখানে থাকবে এর সাথে বকবক করেই যেতে হবে। ফারিন এই ফাঁকে সিজানের বিছানা সবকিছু গুছিয়ে পরিপাটি করে ফেলে। বইপত্র টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখে। সিজান ওয়াশরুম থেকে এসে দেখে তার রুম একদম গুছানো পরিপাটি হয়ে আছে। ফারিন রুমে নেই। সিরাজের আর বুঝতে বেগ পেতে হয়নি যে কাজটা কার। সিজান রেডি হয়ে রুমের বাইরে চলে আসে। ফারিন হা করে সিজানের দিকে তাকিয়ে আছে। কি রে, হা করে তাকিয়ে আছিস কেন? মুখে মশা ঢুকবে তো। আল্লাহ, তুমি এত সুন্দর কেন? ক্রাশ খেয়ে গেলাম আমি। মাশাল্লাহ বল। মাশাল্লাহ, কোন শাকচুন্নির নজর যেন না লাগে। চল এবার যাওয়া যাক। চলো। ফারিন বাইকে উঠেই সিজানকে জড়িয়ে ধরে বসে। এভাবে জড়িয়ে ধরেছিস কেন? জড়িয়ে না ধরলে আমি পড়ে যাব। পড়বি না, আস্তে চালাবো, কাঁধে হাত দিয়ে বস। না, আমি এভাবেই বসবো। তুমি বাইক জোরে চালাও, আমার সমস্যা নেই। ঘাটতারা মেয়ে একটা। তোমার বউ। হুম। ওই এত সুন্দর করে সাজার কি দরকার ছিল? তুইও তো সেজেছিস। তোকে তো আজকে মেয়েরা খেয়েই ফেলবে। মেয়েরা রাক্ষসী নাকি? তোকে দেখে রাক্ষসী হয়ে যাবে। তাই? হা হা হা। হাসবা না ফাজিল। আচ্ছা শোনো, তুমি আজকে গান গেও না। ও মা, কেন? তোমার গান বিচ্ছিরি হয় তাই। আমার গান বিচ্ছিরি হলে হবে? তুই শুনিস না? তোকে কেউ শুনতে বলেনি? তুই বাসায় চলে আসিস। এমনিতেও আজকে যা লাগছে না, মেয়েরা তো পাগল হয়ে যাবে। তার উপর যদি গান গায়, মেয়েরা তো ফিদা হয়ে উল্টে পড়ে যাবে। আল্লাহ আমার জামাইকে মেয়েদের হাত থেকে রক্ষা করো, শুধু আমি বাদে। ফারিনকে বিড়বিড় করতে দেখে সিজান জিজ্ঞেস করে, নিজে নিজে কি বিড়বিড় করছিস? কিছু কি হয়েছে? কিছু না। সিজান কলেজ গেট দিয়ে ঢুকতে অনেক মেয়েরা এসে সিজানের সাথে হাই হ্যালো বলে কথা বলতে চায়, যেটা ফারিনের একদম সহ্য হচ্ছে না। সে রাগী চোখে সিরাজের দিকে তাকায়। আল্লাহ আমার জামাইরে বাঁচাও, কাল নাগিনীরা ছবল মারার জন্য তাকিয়ে আছে। ফারিন হুট করে সিজানের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তা দেখে সিজান ফারিনের দিকে তাকায়। ব্রু উঁচু করে ফারিনকে বলে, আমি কি ছোট বাচ্চা? এভাবে হাত ধরে আছিস কেন? তাহলে তুমি আমার হাত ধরো। তুই কি ছোট বাচ্চা যে তোর হাত ধরবো? এত কথা বলো কেন? হয় তুমি আমার হাত ধরো, না হয় আমি তোমার হাত ধরি, যে কোনো একটা চুজ করো। বেশি ঢং করিস। সিজান হাঁটা ধরলে ফারিন এসে দৌড়ে সিজানের হাতে নিজের হাত রেখে এক মুচকি হাসি দেয়। সিজানও আর কিছু বলে না। আয়ান এসে সিজানের সামনে দাঁড়ায়। মাম্মা, তলে তলে এত দূর সবাইকে দেখিয়ে দেখিয়ে একজন আরেকজনের হাত ধরে হাঁটা হচ্ছে। ভালোবাসা দেখি একেবারে উতলিয়ে পড়ছে। কি করব বলো? যেইভাবে মেয়েরা এরে ঘিরে ধরে, আমার তো টেনশনে দিল যায় যায় অবস্থা হয়। ছাড়ার কোনো রিস্ক নিতে চাই না, তাই হাত ধরে রাখছি। শখ করে ধরে রাখ, ভুলেও হাত ছাড়িস না, না হলে খাঁচার পাখি উড়াল দিবি। কি যে বলস না, পাখি কি সারা জীবন খাঁচায় বন্দি করে রাখবো নাকি? পোষ মানিয়ে আমার কাছেই রাখবো। এই তোদের ঢঙের কথা বাদ দিয়ে চল, ফাংশন শুরু হয়ে যাচ্ছে। চল। ওই সিরাজ, ফারিন তাকিয়ে দেখে নীলা সিরাজের বান্ধবী। আইসে শাকচুনিটা আইসে। এখন আমার জামাইটার মাথা পুরোটাই খারাপ করে ফেলবে। দোস্ত, একদম ঝাক্কাস লাগছে তোকে। ক্রাশ না খেয়ে পারি না। ধন্যবাদ বান্ধবী। দেখো দেখো কি পিরিত, কোনোদিন তো আমার সাথে হেসেও কথা বলে না। শালার সিজাইন না লুচু বেটা একটা। ফারিন, তোকেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। নীলা, তোকেও আজ পরীর মতো লাগছে। সিজানের কথা শুনিয়ে ফারিন সিরাজের দিকে রেগে কটমট করে তাকায়।
ওরে সিজাইন না জীবনেও আমার একটুও প্রশংসা করলি না, আর আজ এই শাকচুন্নিকে পরি বানিয়ে দিলি। তোর যদি আজকে খবর না করছি, আমার নামও ফারিন না। ফাংশনের শুরুতে প্রিন্সিপাল নবীনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেয়। তারপর এক এক করে নাচ, কবিতা, অভিনয়, বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। ফারিন চেয়ারে বসে আছে, সিজানকে কোথাও দেখছে না, হয়তো গানের জন্য রিহার্সাল করছে। দুপুরের দিকে ফারিনের সাথে সিজানের দেখা হয়। কিছু খেয়েছিস ফারিন? কেউ কি আছে আমার খোঁজ নেওয়ার? কারো কি কিছু যায় আসে আমি না খেয়ে থাকলে? ফারিনের অভিমানী কণ্ঠ বুঝতে একটু সমস্যা হয়নি সিজানের কাছে। সে মুচকি হাসি দেয়। আমিও না কিছু খাইনি, চল কিছু খেয়ে আসি। তুমি খাও, আমি খাবো না। তুই না খেলে আমিও খাবো না। আচ্ছা চলো। সিজান হেসে ফারিনকে বলে, গুড গার্ল। আচ্ছা তুমি ক্যান্টিনে গিয়ে বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ওকে, তাড়াতাড়ি এসো। সিজান অনেকক্ষণ ক্যান্টিনে বসে আছে, কিন্তু ফারিনে এখনো আসছে না। সিজান চিন্তায় পড়ে যায়, এতক্ষণ কি করছে মেয়েটা। সিজান ক্যান্টিন থেকে উঠে ওয়াশরুমের দিকে যায়। প্লিজ রবিন ছাড়, ভালো হবে না বলে দিচ্ছি। আমিও চাই খারাপ কিছু হোক। এসে ফারিনের শাড়ির আঁচল টেনে ধরে। আমি কিন্তু চিৎকার করব। কার? এই সময় এদিকে কেউ আসবে না, সবাই এখন লাঞ্চে ব্যস্ত। হা হা হা। এই কথা বলে রবিন ফারিনের দিকে এগিয়ে আসে। ফারিন ভয়ে পিছাতে থাকে। ফারিন চিৎকার করছে। একসময় ফারিন দেয়ালে আটকে যায়। রবিন লোভাধু দৃষ্টিতে ফারিনের দিকে হাত বাড়াতে কেউ একজন রবিনের হাত শক্ত করে ধরে ফেলে। রবিন পেছনে তাকাতে তাকে সিজান হিংস্র চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। যে কোনো সময় তার উপর আক্রমণ হতে পারে। কি করছিস এইসব রবিন? আজকে একটা আনন্দ অনুষ্ঠানের দিনে তুই একটা মেয়ের সাথে খারাপ কাজ করতে চাইছিস? এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যা। সিজানের কথা শুনে রবিন অবাক হয়ে যায়। সিজান তাকে কিছু না বলে এমনি এমনি ছেড়ে দিচ্ছে। রবিন এসব আর না ভেবে ওয়াশরুম থেকে এক দৌড়ে পালিয়ে যায়। সিজান ফারিনের কাছে এসে জিজ্ঞেস করে, নিশ্চয়ই অনেকদিন থেকে তোকে বিরক্ত করছে, আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি। আমি কখনো ভাবিনি ও এমন কিছু করতে পারে। আচ্ছা ঠিক আছে, বাদ দে, চল যাই। সিজান ফারিনের হাত ধরে ক্যান্টিন পর্যন্ত নিয়ে যায়। তারপর অর্ডার নিয়ে খাবার খেয়ে নেয়। দুপুরের খাবারের বিরতির পর আবারও ফাংশন শুরু হয়। এক পর্যায়ে উপস্থাপিকা ঘোষণা দেয়, এখন আপনাদের মাঝে গান নিয়ে আসবেন কলেজের সবচেয়ে সুন্দর, ড্যাশিং এবং সুমধুর কণ্ঠস্বরের অধিকারী জিসান আহমেদ। সিজান আহমেদের নাম শুনতে সবাই হাততালি দিয়ে সিটি বাজায়। মেয়েদের মুখে সিজান নামের ধ্বনিতে কলেজ মুখরিত হয়ে ওঠে। ছেলেরাও তাতে যোগ দেয়। সিজান হাসি মুখে স্টেজে উঠে। সিজানকে দেখে সবাই সমস্বরে বলে ওঠে, সিজান, সিজান। ফারিনের সাথে একটা মেয়ে বসেছিল। সে সিজানকে দেখে বলে ওঠে, ওয়াও, আমার ক্রাশকে যা লাগছে না, ফিদা হয়ে গেলাম। আই লাভ ইউ সো মাচ ক্রাশ। মেয়েটা সিজানের দিকে ফ্লাইং কিস ছুড়ে দেয়, যা দেখে ফারিনের মেজাজ গরম হয়ে যায়। সে কয়েকটা কথা শোনানোর জন্য মেয়েটির দিকে ফিরে, কিন্তু কিছু একটা মনে করে সে রাগী কণ্ঠে বলে, এই মেয়ে, এক থাপ্পড় দিব তোমাকে। অন্যের জামাইকে এইসব বলতে লজ্জা করে না তোমার? কাকে কি বলছো? হ্যাঁ, আর এইসব উম্মা চুম্মা দিতে লজ্জা করে না? আর একবার যদি আমার জামাইকে নিয়ে উল্টাপাল্টা কিছু করতে দেখি, তোমার খবর আছে বলে দিলাম। ফারিনের রাগী কণ্ঠ শুনে মেয়েটা চুপসে যায়। সিজান এবার হাতে গিটার নিয়ে বাদ্যযন্ত্রের লোকেদের ইশারায় কিছু বুঝিয়ে দিয়ে গান শুরু করে। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। নদী কেন যায় সাগরের কাছে, চাতক কেন বৃষ্টির আশায় থাকে, যদি বুঝতে চাও আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার ওই চোখে চোখ রেখে স্বপ্ন দেখে যাই, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। সিজান নিজের হাত দিয়ে হাততালি দিয়ে বুঝিয়ে দেয়। সবাই যেন তার সাথে হাততালি দেয়।
সবাই সিজানের গানের সাথে চেয়ার থেকে উঠে হাততালি দিচ্ছে আর নিজেরা হেলে দুলে নাচছে। সিজার ফারিনের দিকে তাকিয়ে হাসি দেয়। ফারিনও হেসে উৎসাহ দেয় কন্টিনিউ করার জন্য এবং ইশারা দিয়ে জানিয়ে দেয় অসাধারণ গান হচ্ছে। কাছে এলে যাও দূরে সরে, কত দিন রাখবে আর একা করে, মনে টেনে নাও আমি তোমার ওই হাত রেখে, তুমি আমার এই হাত রেখে, এসো এগিয়ে যাই, তবে ভালোবাসা দাও ভালোবাসা নাও। গান শেষ হতেই সিটির আওয়াজে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সবাই হাততালি দিয়ে সিজানকে প্রশংসায় ভাসাচ্ছে। সিজান সবাইকে ধন্যবাদ জানিয়ে হেসে স্টেজ থেকে নেমে আসে। স্টেজ থেকে নামতেই অনেকে সিজানের কাছে ছুটে আসে। সিজানের গান যে অনেক সুন্দর হয়েছে তা সবাই নিজ নিজ দায়িত্বে সিজানকে বলছে। সিজানও সবাইকে হাসি মুখে ধন্যবাদ জানাচ্ছে। কয়েকটা মেয়ে তো সিজানের সাথে সেলফিও তুলে নিয়েছে। এদিকে ফারিন সবকিছু দেখছে আর রাগে ফুলছে। মেয়েরা কেন সিজানের সাথে সেলফি তুলবে? সে কি কোনো ফিল্মের নায়ক? তা তো না। তাহলে মেয়েরা কেন এত গা ঘেঁষাঘেঁষি করবে? ফারিন জাস্ট এইসব নিতে পারছে না। সে দৌড়ে সিজানের কাছে এসে সিজানের হাত ধরে ভিড় থেকে টেনে বের করে নিয়ে যায়। সিজানও হাফ ছেড়ে বাঁচল। এরা তো একে ছাড়ছিল না। ফারিনের কারণে আজকে রক্ষা পেল। সে ঠিক করলো সে কিছুক্ষণের মধ্যে এর জন্য ফারিনকে একটা ধন্যবাদ দিবে। কিন্তু এইদিকে যে ফারিন রেগে বোম হয়ে যায় সেটা তো সিজান জানে না। ফারিন সিজানকে নিয়ে কোলাহল মুক্ত স্থানে নিয়ে আসে। সিজানকে সামনে দাঁড় করিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, কি সমস্যা তোমার? হ্যাঁ, আমার আবার কিসের সমস্যা? অবাক হওয়ার ভান করে বলে, একদম ঢং করবা না। খুব ভালো লাগছে মেয়েদের সাথে ইটিস পিটিস করতে, তাই না? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ফারিন কি বলছিস সেই সব? আমি কখন কোন মেয়ের সাথে ইটিস পিটিস করলাম? তুই কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস, এটা ঠিক না। ওরে আমার সুবোধ বালক রে, তুমি বুঝি কিছুই করছো না? হ্যাঁ, মেয়েদের সাথে সেলফি তুলতে কে বলেছে তোমাকে? আমি তো তুলি নাই, মেয়েরাই তুলছে। যারাই তুলুক, তুমি কেন তাতে সায় দিবে? তুমি কেন গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকবে বলো? আরে বাবা, ওরা তুলতে চাইলে আমি কিভাবে মানা করব? ওরা তো আমার ভার্সিটিরই স্টুডেন্টস, তাই না? আমি এত কথা শুনতে চাই না। একেবারেই তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে কারোর সাথে সেলফি তুলবে না। যদি তুলো, আচ্ছা তুলবো না। এবার চল বাসায় যাই। বাসায় যাব, তার আগে ফুচকা খাবো, চলো। এখন কিসের ফুচকা? বাসায় চল। বলছি না আমি ফুচকা খাবো, সো খাবোই। আচ্ছা চল, ঘাটতারা মেয়ে একটা, ভালো জামাই একটা। সিজান ফারিনকে নিয়ে ফুচকার দোকানে যায়। মামা ফুচকা দিয়েন তো। মামা ঝাল বেশি দিয়েন। ফারিন ঝাল ফুচকা খেয়ে ঝালে যায় অবস্থা। সে ঝাল কমানোর জন্য অলরেডি হাফ কেজি পানি শেষ করে দিয়েছে। ঝালে মরতেছে, তারপরেও ঝাল ফুচকা খেতে চাই। কি একটা চিজ মাইরি। বেশি ঝাল, বেশি কথা বলবা না। দেখছো না আমি ঝালে মরে যাচ্ছি? আমার ঝাল কমানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। আমি কিভাবে তোমার ঝাল কমানোর ব্যবস্থা করতে পারি? আইসক্রিম আনবো? তাড়াতাড়ি আনো। সিজান দোকানে গিয়ে তাড়াতাড়ি করে দুটো কোন আইসক্রিম নিয়ে এসে ফারিনের হাতে ধরিয়ে দেয়। ফারিন হাতে পাওয়া মাত্রই খাওয়া শুরু করে। কিছুটা ঝাল কমে আসলেও এখনো ঝাল কমেনি। খা, আরো বেশি করে ঝাল ফুচকা খা। ভাঙবে কিন্তু মচকাবে না। ঘাটতারা মেয়ে একটা। এবার বাসায় চল। ফারিন হা হুতাশ করতে করতে সিজানের সাথে বাসায় চলে আসে। সিজান বাসায় ঢুকে নিজের রুমে চলে যায়। বিছানার শরীর এড়িয়ে দিয়ে তার চোখে ঘুম নেমে আসে। সন্ধ্যার দিকে কারো ধাক্কা ধাক্কিতে সিজান চোখ মেলে তাকায়। কি সমস্যা? শান্তিতে একটু ঘুমো যেতে দিবি না নাকি? খাওয়া বাদ দিয়ে কিসের ঘুম? হ্যাঁ, এখনো নাকি খাবারই খাও নাই? তো কি আবার? এখন খেতে চলো। এই সন্ধ্যাবেলায় আমাকে কি খাওয়াতে চাস? কিছু একটা খেলেই হবে। এখন ওঠো তো। শুধু ঘুম ঘুম ছাড়া আর কিচ্ছু বোঝে না। ফারিনের জোড়াজোড়িতে সিজানকে বিছানা ছেড়ে উঠতেই হলো। সিজান ফ্রেশ হয়ে এসে দেখে ফারিন খাবার নিয়ে বিছানায় বসে আছে। কি রে, খাবার রুমে নিয়ে এলি যে? কারণ আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিব, তাই। নিচে তো আর সবার সামনে তোমাকে খাওয়াতে পারবো না, লজ্জা করবে আমার। তোকে নিজ হাতে খাওয়াতে কে বলল? আমার হাত সুস্থ সবল আছে। আমার খাওয়াতে ইচ্ছে করছিল, তাই। এখন কথা বাড়িও না তো, এখানে বসে যাও। সিজান ফারিনের পাশে ধপাস করে বসে পড়ে। ফারিন লোকমা করে সিজানের মুখে খাবার তুলে দেয়। সিজানও
হা করে খেয়ে নেয়। ফারিন হৃদয়ে ভালোবাসা নিয়ে সিজানকে খাইয়ে দিচ্ছে, আর সিজান এখন মজা করে খাবার খাচ্ছে। খাওয়া শেষে ফারিন সিজানের মুখ মুছে দেয়। মনে হচ্ছে সে ছোট কোনো বাচ্চাকে খাইয়ে দেওয়ার পর তার মুখ ধুয়ে দিচ্ছে। ধন্যবাদ জামাই। ফারিন খাবারের থালা নিয়ে চলে যেতে নিলে সিজান ফারিনের ওড়না টেনে ধরে। ফারিন পেছনে ফিরে প্রশ্নসূচক ইশারা দেয়, যার মানে দাঁড়াচ্ছে কি? সিজান মুখে জবাব না দিয়ে ফারিনের ওড়না টেনে নিয়ে নিজের মুখ মুছে নেয়। ফারিন হা করে সিজানের দিকে তাকায়। সিজান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় শুয়ে পড়ে, যেন সে কিছুই জানে না। ফারিন কিছু না বলে সিজানের কাছে আসে, এক হাতে থালা নিয়ে অন্য হাতে সিজানের গাল টেনে নেয়। কিউট জামাই একটা। ফারিন হেসে রুম থেকে বের হয়ে যায়, আর এদিকে ফারিন সিজানকে হতবাক করে দেয়। সিজান নিজে নিজে জিজ্ঞেস করে, যাক বাবা, এটা কি ছিল? সিজান রাতে ছাদে যায়, দোলনায় গিয়ে বসে দোল খায়। কিছুক্ষণের পর ফারিন এসে সিজানের পাশে ধপাস করে বসে পড়ে। শুধু বসে সে শান্ত হয়নি, সিজানের কোলে নিজের মাথা এলিয়ে দেয়। সিজান অবাক হয়ে ফারিনের কাণ্ড কারখানায় দেখছিল। ফারিন সিজানের দিকে তাকিয়ে হাসি দেয়। কি সমস্যা? এটা করার মানে কি? কোনো মানে নেই, আমার মন চাইছে এইভাবে জামাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে। আর এমনি তো এইসব হচ্ছে প্রেম ভালোবাসার লক্ষণ। আমি তোমাকে যে ভালোবাসি, ভালোবেসে এইসব করি, এগুলো তোমাকে বুঝতে হবে। আমার বুঝে আর কোনো কাজ নেই। আচ্ছা, আমাকে এখন একটা গান শোনাও না। কেন তোকে গান শোনাবো? আমার গান তো খুব বাজে হয়, তুই বললি। ওটা তো মিথ্যা বলেছি, তোমার গান তো অলওয়েজ দারুণ হয়। মিথ্যা কেন বললি? তুমি বোঝো না কেন বললাম? কেন বললে? বললাম কারণ তোমার উপর এমনিতেও মেয়েরা ক্রাশ খেয়ে যায়, তার উপর তুমি যে চমৎকার গান গাও, মেয়েরা তো তোমাকে খেয়ে ফেলতেই চায়, যা দেখে আমার অনেক হিংসা হয়। এত হিংসুটে কেন তুই? হ্যাঁ, আমি অনেক হিংসুটে। তোমাকে নিয়ে অন্য কেউ কিছু বলুক, আমি মোটেও সহ্য করব না। আচ্ছা হইছে অনেক কথা, এবার গান শোনাও তো। আচ্ছা। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা ভালোবাসি তোমায়। সিজানের গান গাওয়া শেষ হয়। ফারিন মুগ্ধ হয়ে এতক্ষণ সিজানের গান শুনছিল। দারুণ লাগে তোমার গলায় গান শুনতে। গান শোনার নেশা ধরে যায়, একটার পর একটা শুনতেই ইচ্ছে করে। কিন্তু তুমি তো আর গাইবে না জানি আমি, তাই বলবো না। ঠিক ধরেছিস, একটা হলেই ভালো হয় খালি গলায়, আর একটা ভালো নাও লাগতে পারে। জি গায়ক সাহেব, আপনি খালি গলায়ও গানগুলা দারুণ গাইতে পারেন। হয়েছে, এখন ওর বাসার ভিতরে যেতে হবে। এভাবে আর কতক্ষণ ছাদে বসে থাকবো? আচ্ছা চলো। ফারিন আর সিজান ছাদ থেকে নেমে যার যার বাসায় চলে যায়। সকালে প্রতিদিনের ন্যায় সিজান ফারিনকে নিয়ে ভার্সিটির জন্য রওনা দেয়। ভার্সিটিতে এসে দুজনে সোজা ক্লাসে চলে যায়। ক্লাস শেষে সিজান ক্যান্টিনে গিয়ে বসে। আয়ান ও নীলা এসে সিরাজের সাথে বসে। দোস্ত, সামনের ভার্সিটি থেকে ট্যুরে যাবে, আমি তো খুব এক্সাইটেড। কোথায় যাবে? কোথায় যাবে ঠিক জানি না, তবে শুনছি পাহাড়ি এলাকায় যাবি। তাই নাকি? তাহলে তো ভালোই, পাহাড় আমার অলওয়েজ ভালো লাগে। এমন সময় ফারিন এসে সিজানের পাশে চেয়ারে বসে বলে, হঠাৎ পাহাড়ের কথা কেন আসলো? আরে সামনে ভার্সিটি থেকে ট্যুরে যাবে, সেই জন্যই পাহাড়ের কথা আসলো। ওয়াও, সত্যি ট্যুরে যাব আমরা? হ্যাঁ। সিজানের ফোন বেজে ওঠে। সিজান নাম্বার দেখে আনন নাম্বার। সিজান ফোন রিসিভ করে। হ্যালো, হ্যাঁ আমি সিজান। হ্যাঁ সত্যি আমি আসতেছি। সিজান ফোন রেখে তাড়াহুড়া করে উঠে দাঁড়ায়। ফারিন, তুই কষ্ট করে আজকে একটু একা একা বাসায় চলে যাস, আমাকে এক জায়গায় যেতে হবে এখন। কোথায় যাবে তুমি? আর কে ফোন দিয়েছে? ফিরে এসে সব বলবো, এখন যাই। হ্যাঁ, তুই সাবধানে বাসায় যাস। আচ্ছা, তুমিও সাবধানে যেও। সিজান চলে যায়। ফারিনও কিছুক্ষণ নীলা আয়ানের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসে। দুপুরের দিকে ফারিন সিজানের বাসায় আসে, দেখে সিজান এখনো বাসায় ফিরেনি। ফারিন নিজের ফোন বের করে সিজানের নাম্বারে ডায়াল করে। হ্যাঁ বল। কোথায় তুমি? এখনো বাসায় এলে না? এই তো আসছি, পথেই আছি। আচ্ছা সাবধানে এসো। কিছুক্ষণ পর সিজান বাসায় চলে আসে, এসে দেখে ফারিন তাদের বাসায়। এতক্ষণ লাগে আসতে? আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, প্রচুর ক্ষুধা লেগেছে। তুই খেয়েছিস? না, আমিও খাই নাই। তাহলে বসো, একসাথে খাবো। আচ্ছা।
সিজান রুমে ফ্রেশ হতে চলে যায়। ফারিন এই ফাঁকে খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখে। সিজান ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে চলে আসে। এসে দেখে ফারিন খাবার সাজিয়ে বসে আছে। সিজান এসে একটা চেয়ার টেনে বসে। ফারিন সিজানকে খাবার সার্ভ করে দেয়। সেও নিজেও নিজের থালায় খাবার বেড়ে নিয়ে খাওয়া শুরু করে। আচ্ছা, তুমি কোথায় গেলে বললে না তো? এক মুভির ডিরেক্টর ভাই ফোন দিছিল। ওনার একটা মুভির গান আমাকে দিয়ে করাতে চাই। ওনার কথা শুনে তো আমি হতভম্ব হয়ে যাই। উনি নিজে আমাকে ফোন দিয়ে ওনার মুভির গান আমাকে দিয়ে করাবে। সেদিন যে ভার্সিটি ফাংশনে গানটা গাইলাম, ওই গানটা উনি শুনেছে। সেই সাথে আমার পেজে গিয়ে আগের গাওয়া গানগুলো উনি শুনেছে। সব মিলিয়ে আমার গান তার ভালো লেগে যায়। ওয়াও, গ্রেট! আমিও বিস্মিত হচ্ছি। ডিরেক্ট তুমি মুভির গান গাচ্ছ? এটা তো তোমার ক্যারিয়ারও ঘুরিয়ে দিতে পারে। এত তাড়াতাড়ি এত বড় একটা সুযোগ পেয়ে যাব ভাবিনি। এই খুশিতে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমাকে ট্রিট দিতে হবে, ওকে? আচ্ছা, আজকে তোকে নিয়ে ঘুরবো, তোকে ট্রিটও দিব। ধন্যবাদ, ধন্যবাদ। শুনে অনেক খুশি হইলাম। খাওয়া শেষে ফারিন নিজের বাসায় চলে যায়। সিজান নিজের রুমে এসে শুয়ে পড়ে। বিকালের দিকে কারো ধাক্কাধাক্কিতে সিজানের ঘুম ভেঙে যায়। সে বিরক্তি নিয়ে চোখ মেলে তাকাতেই দেখে ফারিন সেজে গুজে এসে দাঁড়িয়ে আছে। কি রে, কার বিয়া লাগছে? এভাবে সেজে গুজে এসে আমার ঘুমে ডিস্টার্ব করছিস কেন? সিজানের কথা শুনে ফারিনের কপালে হাত চলে যায়। কি বলছি কি এই ছেলে? মাথা খারাপ হয়ে যায়নি তো আবার? তখন বলল বিকেলে আমাকে নিয়ে ঘুরতে বের হবে, এখন সব ভুলে বসে আছে। ওই মাথায় সমস্যা তোমার? কি বলছো এসব? সব ভুলে গেলে? বিকেলে আমাদের ঘুরতে যাওয়ার কথা ভুলে গেছো? আমাকে ট্রিট দেওয়ার কথাও ভুলে গেছো? সিজানের এবার সব মনে পড়ে যায়। ও, এই জন্য তাহলে মেয়েটা এভাবে সেজে এসেছে। ও আচ্ছা, মনে পড়েছে। মনে পড়েছে? তাহলে তো ভালোই হলো। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। উঠছি, না উঠলেও তো উপায় নেই। জি গায়ক সাহেব। গায়ক সাহেব? জি। সিজান ফ্রেশ হয়ে ওয়ার্ড্রোব থেকে জামা নিতে গেলে ফারিন বলে ওঠে, ওই শোনো, নীল পাঞ্জাবি পরবা আজকে আমার সাথে ম্যাচিং করে। সিজান প্রত্যুত্তরে কিছু বলেনি। সে নীল পাঞ্জাবিটা বের করে পরে নেয়, চুলে জেল লাগিয়ে নেয়। ফারিন বসে বসে সিজানকে দেখছে। এত সাজতে হবে না, এত সাজগোজের কি দরকার? মেয়েদের পাগল করার ধান্দা। একটা মেয়েকেও তো দেখলাম না কখনো পাগল হতে। তুমি তো দেখবা না, যে পাগল করে তার তো দেখার দরকার নেই। আমাদের মতো পাবলিকরা দেখে। শুধু কি আমি সেজেছি? নিজে সাজেননি মনে হচ্ছে। আমি সাজলেও কাউকে পাগল করি না। আর হ্যাঁ, একজনকে পাগল করার চেষ্টা করি, কিন্তু মনে তো হচ্ছে সে পাগল হচ্ছে না। আচ্ছা, তা কাকে পাগল করার চেষ্টা করা হচ্ছে? সিজান ফারিনের কাছে এসে জিজ্ঞেস করে, জানো না তুমি কাকে পাগল করার চেষ্টা করি? না তো জানি না। তোমাকে। তাই? তাই। আচ্ছা, চলো যাওয়া যাক। চলো। সিজান ফারিন বাইরে এসে একটা রিক্সা নেয়। সিজান বাইক নিতে চাইলে ফারিন মানা করে দেয়। সে রিক্সা করে যেতে চায়, তাই সিজানকে রিক্সা নিতে হলো। সিজান ফারিন পাশাপাশি রিক্সায় বসে আছে। ফারিন সিজানের এক হাত টেনে জড়িয়ে ধরে বসেছে। ফারিনের চুল থেকে অসাধারণ একটা ঘ্রাণ আসছে। ফারিনের চুলের এমন ঘ্রাণের রহস্য জানতে সিজান ফারিনকে জিজ্ঞেস করেই বসে, তোর চুলের ঘ্রাণ, এই রহস্য কি ফারিন? চুলের ঘ্রাণের আবার কিসের রহস্য? চুলে শ্যাম্পু করেছি, শ্যাম্পুর ঘ্রাণ হবে। যেটাই হোক, নেশা ধরানোর ঘ্রাণ। রিয়েলি? ভালো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। আচ্ছা, রিক্সায় চড়তে চড়তে ওই গান শোনাও না প্লিজ। কোন গানটা? ওই যে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আচ্ছা, গাচ্ছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভালোই হতো, তোমাকে নিয়ে শুধু ঘুরতে পারতাম। এত সময় নাই বুঝছিস? আমি বললেই তোমার সময় থাকে না। ফারিনের কথা শুনে সিজান হাসে, মুখ ফুটে আর কিচ্ছু বলে না। রিক্সা চলতে চলতে একটা নদীর পাশে গিয়ে থামে। সিজান ফারিন রিক্সা থেকে নেমে যায়। দুজনে হাঁটতে হাঁটতে নদীর কিনারায় একটা বেঞ্চেতে গিয়ে বসে। যাও তো 10 টাকার বাদাম নিয়ে এসো, বাদাম খাবো আর প্রেম করব, অনেক মজা হবে। আচ্ছা। সিজান আচ্ছা বলে বাদাম আনার জন্য চলে যায়।
ফারিন একা বসে থাকে বেঞ্চতে। তার সামনে পড়ে থাকা ইট পাথরের টুকরোগুলোতে নদীতে ফেলে প্রতিধ্বনি সৃষ্টি করে। সিজান বাদাম নিয়ে এসে ফারিনের হাতে দেয়। শুধু বাদাম না, সাথে হাওয়াই মিঠাইও আনে। বাদামের সাথে হাওয়াই মিঠাই গিফট, বাহ দারুণ তো। হাওয়াই মিঠাই আমার জন্য, তোর জন্য না। 2টা হাওয়াই মিঠাই তুমি খাবে? কেন, 2টা কি খাওয়া যাবে না? না যাবে, কিন্তু আমারও তো খেতে ইচ্ছে করবে। আচ্ছা তাহলে একটা খাবি। আমি আবার কাউকে না দিয়ে কিছু খেতে পারি না। ঢং হইছে। এখন বাদাম ছিল আর হাওয়াই মিঠাই আমার হাতে দাও। সিজান ফারিনের হাতে হাওয়াই মিঠাই নিয়ে দিয়ে নিজে বাদাম ছেলার দায়িত্ব নেয়। এই নে। আমার 2 হাতে 2টা হাওয়াই মিঠাই, দেখতে পারছো না? খাইয়ে দাও। আমার হাতে খেতে চাস, সরাসরি বললেই তো হয়। সবসময় তো সরাসরি সব বলে দিস। এখন তো বুঝেছো। বুঝছি। সিজান ফারিনকে বাদাম ছিলে খাইয়ে দেয়। বাদাম খাওয়া শেষে দুজনে নদীর ধারে দিয়ে হাঁটা শুরু করে। এই নাও তোমার হাওয়াই মিঠাই। ফারিন সিজানকে একটা হাওয়াই মিঠাই ধরিয়ে দিয়ে নিজের এক হাত দিয়ে সিজানের এক হাত ধরে। হঠাৎ ফারিন কিছু একটার সাথে উষ্টাকে নিচে পড়ে যায়। আহ! সিজান হকচকিয়ে যায়। সে দেখে ফারিনের বৃদ্ধাঙ্গুল থেকে রক্ত ঝরছে। পাথরে উষ্টা খাওয়ার কারণেই এমনটা হয়েছে। ইস, দেখে হাঁটতে পারোস না নাকি? দেখ কেমন রক্ত পড়ছে। সিজান তড়িঘড়ি করে তার পকেট থেকে রুমালটা বের করে ফারিনের আঙুলে বেঁধে দেয়। চলো ফার্মেসিতে গিয়ে ওয়াশ করতে হবে। ফারিন নিজে নিজে উঠে হাঁটতে চেষ্টা করে, কিন্তু তখনই আবার নিচে বসে পড়ে। ব্যথা করছে, হাঁটতে পারছি না। হাত ধরে হেঁটেই যদি এমন অবস্থা হয়, না জানি হাত না ধরলে কি অবস্থা হতো। বেশি কথা বলো না তো এখন। ওঠো, আমাকে ধরে হাঁটতে চেষ্টা করো। পারবো না আমি। পারবে না মানে? তাহলে কি সারাক্ষণ এখানেই বসে থাকবে? জানি না আমি। উফ! সিজান বিরক্ত নিয়ে ফারিনকে নিচ থেকে উঠিয়ে দাঁড় করায়। তারপর ফারিনের কোমর ধরে ফারিনকে হাওয়ায় ভাসায়, মানে নিজের কোলে তুলে নেয়। ফারিন তো মনে মনে হ্যাপি খুশি, সে তো এটাই চেয়েছিল, কিন্তু খুশিটা বাইরে প্রকাশ করলো না। আমি কিন্তু তোমাকে কোলে নিতে বলিনি, তাহলে কোলে নিলে কেন? রাস্তা পর্যন্ত নিব, এর বেশি না। এখানে রিক্সা পেলে কোলে নিতাম না? হ্যাঁ। ও, তার মানে ঠেকায় পড়ে কোলে নিচ্ছ? তাহলে কি? তুই কি মনে করলি উলালে কোলে নিলাম? আমি মনে করছি ভালোবেসে কোলে নিলি। এই ছিল তোর মনে? থাক, লাগবে না তোর আমাকে কোলে নেওয়ার। আমাকে নামিয়ে দে, কষ্ট হলেও আমি হাঁটতে পারবো। ঢং করিস না, তখন তো দেখলাম হাঁটতে পারলি না। এখন পারবো। ও, তার মানে তখন ঢং করলি? মোটেও না। হ্যাঁ এটাই। আচ্ছা তোকে নামিয়ে দিচ্ছি। সিজান ফারিনকে নামিয়ে দেওয়ার ভান করলে ফারিন চিল্লে সিজানের গলা শক্ত করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। না, একদম নামাবি না, একদম মেরে ফেলবো শয়তান একটা। রাগ করে নামিয়ে দিতে বললাম, উনি থেই থেই করে রাজি হয়ে গেল। একটুও ভালোবাসে না আমাকে। যাক বাবা, সব তো তুই বললি। এটা করলেও দোষ, ওটা করলেও দোষ। বুঝি না তোর মতিগতি। বুঝতে হবে না তোকে। সিজান ফারিনকে কোলে নিয়ে রাস্তায় চলে এসে একটা রিক্সা নিয়ে ফারিনকে বসে নিজের পাশে বসে। ফার্মেসিতে যেতে হবে না, বাসায় যাব। ঘোরাঘুরি কি শেষ? আমি কি এইভাবে তোর কোলে করে ঘুরবো নাকি? প্রয়োজন হলে ঘুরবি। লাগবে না ঘোরা, লাগবে না তোর কোলে ওঠা। চুপ, একদম চুপ। এখনো তো খাওয়াও হয়নি। সিজান ফারিনকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সিজান একটা ফার্মেসিতে এসে ফারিনের আঙ্গুলে ব্যান্ডেজ করে নেয়। ব্যান্ডেজ করা শেষ হলে ফারিনকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। কি খাবি বল? তুই অর্ডার দে। তখন থেকে দেখছি তুই তুই করছিস, সমস্যা কি? কেন, তোকে কি তুই করে বলতে পারবো না নাকি? না সেটা না, আগে তো তুমি করে বলতি, সেই জন্য বললাম। আমার ইচ্ছা, যখন ইচ্ছা তুই করে বলবো, যখন ইচ্ছা তুমি করে বলবো। আচ্ছা, অ্যাজ ইউর উইশ। এখন খাবার অর্ডার দিই। সিজান নিজের ও ফারিনের পছন্দ মতো খাবার অর্ডার দেয়। এত বছরে ফারিনের পছন্দ খাবার সম্পর্কে জানা অজানা কিছু নয়। দুজনে খাবার শেষ করে রেস্টুরেন্টের বাইরে এসে একটা রিক্সা ডেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে যে যার বাসায় চলে যায়। সন্ধ্যায় সিজান বাইরে যায়। বাইরে বের হতে না হতেই তার নাম্বারে ফারিনের কল। বল। বাইরে বের হলে কেন? দরকার আছে একটু। কিছু বলবি? আমার জন্য আসার সময় আইসক্রিম ও চকলেট আনিও। এই তুই কি বাচ্চা? হ্যাঁ, কি বাচ্চাদের মতো আইসক্রিম ও চকলেটের কথা বলিস? যেটা বলছি সেটাই আনবি, এত কথা বলবি না। বাই। ফারিন ফোন রেখে দেয়। সিজান ফোনটা পকেটে রেখে দেয়। এই মেয়ের জন্য আবার যাওয়ার সময় আবার আইসক্রিম চকলেট নিতে হবে তার। সিজান বাসায় ফিরে আসার সময় আইসক্রিম ও চকলেট আনার কথাও ভুলে না। সে আইসক্রিম ও চকলেট নিয়ে বাসায় ফিরল। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে সে ফারিনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে নিচে নামে। ফারিনের বাসার সামনে গিয়ে কলিং বেল চাপ দেয়। 2 বার বাজাতেই ফারিনের আম্মা এসে দরজা খুলে দেয়।
তিনি সিজানকে দেখে মুখে হাসি আনে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো বাবা, ভিতরে আসো। না আন্টি, ভিতরে যাব না, এগুলো ফারিনের জন্য, ওকে দিয়ে দিয়েন। আগে ভিতরে আসো তো। ফারিন বলেছে তুমি রাতে আসবে, সেজন্য তোমার জন্য সে রাতের খাবার ব্যবস্থা করেছি। ফারিনের আম্মু এক প্রকার জোর করেই সিজানকে ঘরে নিয়ে আসলো। তিনি সিজানকে সোফায় বসতে দিয়ে ফারিনকে ডাকার জন্য গেলেন। সিজান সোফায় বসেছিল। হঠাৎ করে কেউ একজন পিছন থেকে হাত দিয়ে তার চোখ চেপে ধরল। সিজান নিজের হাত দিয়ে চোখ ধরে রাখা হাতগুলোকে ধরে নিশ্চিত হয় এটা অন্য কারো না, এটা ফারিনের হাত। ফারিন। ফারিন হেসে সিজানের হাত ছেড়ে দিয়ে সিজানের পাশে এসে বসে। এই নাও তোমার আইসক্রিম, চকলেট। ফারিন সিজানের হাত থেকে আইসক্রিম চকলেটের প্যাকেটটা নিয়ে সিজানকে হেসে বলে, ধন্যবাদ জামাই। তুই আন্টিকে কেন বলেছিস আমি রাতে আসব? শুধু শুধু কষ্ট করলো। একমাত্র মেয়ের হবু জামাইয়ের জন্য কষ্ট করবে না তো কার জন্য করবে? বেশি কথা বলিস তুই। আমি না, তুই বেশি কথা বলিস, বেশি ঢং করিস। একদম ঢং করবি না, চুপচাপ নতুন জামাইয়ের মতো থাক। আরে এইভাবে কথা বলছিস কেন? তোদের বাসায় এসেছি বলে অপমান করছিস? ও মোর জ্বালা, এতক্ষণ নতুন জামাইয়ের মতো আপ্যায়ন করতে চাইলাম, সেটা সহ্য হলো না। আর এখন তুই তুকারি করলাম, অমনি এটা দোষ ধরে ফেললে। আমি কি করব তুমিই বলে দাও। এদিকে সিজান এই কথার প্রত্যুত্তরে কিছু বলল না। সে প্রসঙ্গ চেঞ্জ করতে বলল, হয়েছে সব বাদ, এখন এক গ্লাস পানি খাওয়া। আচ্ছা বসো, আনছি। ফারিন সিজানকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দেয়। ফারিনের আম্মু এসে দেখে সে সিজানকে শুধু পানি দেয়। তা দেখে তিনি ফারিনকে বকা দেন। ফারিন গাদা নাকি তুই? আক্কেল জ্ঞান কিছুই নাই। তুই যে সিজানকে শুধু পানি দিচ্ছিস। ও তো আমার কাছে পানি চাইলো, আর কি দিব? গাদা মেয়ে একটা, তোর কাছে খুঁজতে হবে কেন? যা নাস্তা পানির ব্যবস্থা কর। আরে আন্টি কিছু লাগবে না, ফারিন কিছু আনা লাগবে না। সিজানের কথা শুনে ফারিনের আম্মু সিজানকে একটা ধমক দিয়ে দেয়। তুমি চুপ করো, যা ফারিন। ফারিনের আম্মুর ধমক শুনে সিজান ভ্যাপা চাকা খেয়ে যায়। ফারিন খিলখিল করে হেসে সিজানকে উদ্দেশ্য করে তার আম্মুকে বলে, আম্মু আরো বেশি করে ধমক দাও, বেশি কথা বলে। সিজান চোখ গরম করে ফারিনের দিকে তাকায়। ফারিন হেসে একটা ভেঙচি দিয়ে সিজানের জন্য নাস্তার ব্যবস্থা করতে যায়। ফারিনের আম্মু সিজানের সাথে গল্প জুড়ে দেয়। ফারিন নাস্তা নিয়ে এসে দেখে সিজান তার আম্মুর সাথে খুব হেসে হেসে কথা বলছে। সে সিজানের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। সিজানের হাসি দেখে সে ফারিন নাস্তা নিয়ে ছোট টেবিল রাখলেও তাদের গল্পের ব্যাঘাত ঘটেনি। দুজনেই নিজেদের গল্পে ব্যস্ত। ফারিন তৃতীয় পক্ষের মতো দাঁড়িয়ে থেকে তাদের গল্প শুনছে আর হাসি দেখছে। অনেকক্ষণ এভাবে চলার পর ফারিন আর দাঁড়িয়ে থাকতে পারেনি। সে জিজ্ঞেস করে বসে, সমস্যা কি তোমাদের? আমি যে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, কারো দেখি হুশ কাণ্ড কিছুই নাই। মা তুমি কি শুরু করছো ওর সাথে? ওর জন্য তো নাস্তা আনো বলে আমার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল, আর এখন নাস্তা এনেছি, তুমি গল্পে মজে আছো? ওহো ফারিন, খেয়ালই করিনি। দে দে নাস্তা দে, ওকে নাস্তা দে। নাও বাবা নাস্তা নাও, আমি একটু আসতেছি। ফারিনের আম্মু ভেতরের রুমে চলে যায়। ফারিন ধপাস করে সিজানের পাশে বসে পড়ে। ফারিনের কাণ্ডে সিজান ভ্যাবা চাকা খেয়ে যায়। এটা কি হলো? তুই এভাবে ধপাস করে বসলি কেন? বেয়াদব, সুন্দর করে বসতে পারলি না? ও হ্যালো মিস্টার, বেশি কথা না বলে খাও, নাকি আমি খাইয়ে দিব? আমার হাতে খেতে আবার সমস্যা হবে না তো? আমি খেতে পারবো, আমার হাত আছে। তোর কোনো সাহায্যের আমার দরকার নেই। করলাম না সাহায্য, আমার তো ঠেকা পড়ে নাই। সিজান হালকা নাস্তা খেয়ে উঠে যেতে নিলে, ওই নাস্তা না শেষ করে কোথায় যাও? নাস্তা খাওয়া শেষ আমার। কি নাস্তা খেলে? কি নাস্তা খেলে? সব তো রেখেই দিলে, সব শেষ করো। আর কত খাবো? যা আনছি সব শেষ করো, না হলে এক্ষুনি আম্মুকে এনে বলবো তুমি কিছুই খাও নাই, সব রেখে দিয়েছো। ফারিন পেট ভরে গেছে তো, কিছুক্ষণ পরে তো আবার ডিনার করবই। আচ্ছা যাও, খেতে হবে না, তবে একটা শর্ত আছে। কি শর্ত আবার? আমাকে গান শোনাতে হবে। আচ্ছা শোনাবো। সিজান হাত মুছে গিটার আনার জন্য নিজের বাসায় যাওয়ার জন্য রওনা দিতে ফারিন সামনে এসে দাঁড়ায়। কোথায় যাও তুমি? বাসা থেকে গিটারটা নিয়ে আসি। তোমাকে কষ্ট করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসতেছি, তুমি ছাদে যাও। তোর কথা না শুনেও তো উপায় নেই, যাচ্ছি, ছাদেই যাচ্ছি।
ফারিন হেসে সিজানের বাসায় চলে যায় গিটার আনার জন্য। ফারিন গিটার নিয়ে এসে সিজানের হাতে দেয়। দুজনে দোলনায় আরাম করে বসে। সিজান তার গিটারে সুর তুলছে। ফারিন গালে হাত দিয়ে সিজানকে দেখছে, সিজানের গান শুনছে। সিজানও সুর তোলার পাশাপাশি গান শুরু করে দেয়। বলতে বাকি কত কি পাবো তোর দেখা কি, আজও যেন একাকী জীবন, তোর কথাই ভেবেছি পথ হারিয়ে ফেলেছি। সিজানের গান শেষ হতেই ফারিন হেসে জোরে হাততালি দেয়। তোমার গান আমার এত ভালো লাগে কেন বলো তো? আমার গান তোমার এত কেন ভালো লাগে সেটা তুমি ভালো জানো। দারুণ গাও সব সময়। থ্যাংক ইউ। এভাবে হেসো না, পাগল হয়ে যাব। নিয়মিত আমার সাথে ফ্লার্ট করছো? ফ্ল্যাট করেও তো কিছু লাভ হচ্ছে না, তুমি তো পড়ছই না। আহা কষ্ট আমার। সিজান ফারিনের মাথায় ছোট্ট করে একটা থাপ্পড় মারে। চুপ কর শয়তান মেয়ে, আমাকে পটাতে এসেছে। সিজানের দেখা দেখিতে ফারিনও সিজানের সাথে তাল মিলিয়ে জোরে খিলখিল করে হেসে ওঠে। আচ্ছা চলো, অনেক রাত হয়ে যাচ্ছে, তোমার ডিনার করার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা চল, তোর সাথে বসে গল্প করলে তো আমার হবে না, অনেক কাজ পড়ে আছে। ওরে আমার কাজওয়ালা মানুষ রে, কাজ করে উনি বিশ্ব জয় করে ফেলেছে, আর কারো কাজ নেই, উনি ওনার কাজই থাকে। আচ্ছা ফারিন, এই ভেঙচি দেওয়া কে শিখাইলো তোমায়? কথায় কথায় যে আমাকে বেঞ্জি কাটো, এর তালিম কোথায় থেকে নিলে? কি জানি কোথায় থেকে শিখেছি, জানি না তো। এটা জানো না, কিন্তু ভেঙচি দিতে ঠিকই জানো। হ্যাঁ খুব পারি। ফারিন আবার খিলখিলিয়ে হেসে ওঠে। এবার সিজান ফারিনের হাসি দেখছে, খুব ভালো লাগছে ওর কাছে ফারিনের হাস্যোজ্জ্বল মুখটা দেখতে। দুজনে আর কথা না বাড়িয়ে ছাদ থেকে নেমে যায়। সিজান ডাইনিং টেবিলে বসে দেখে বিরাট কারবার, একবারে নতুন জামাইয়ের মতো আপ্যায়ন। নতুন জামাই এলে শাশুড়ি যেভাবে তাগাদা করে নতুন জামাইকে ভালো মন্দ খাবার খাওয়ায়, এখন সিজান জামাই না হয়ে নতুন জামাইয়ের মতোই আপ্যায়ন পাচ্ছে। অবশ্য সিজানের কাছে ব্যাপারটা ভালোই লাগছে, নিজের কাছে নিজেকে জামাই জামাই ফিল হচ্ছে। কি আমার আম্মুর সিজন বাবা ফিলিং নতুন জামাই? ফারিনের কথা শুনে সিজান মুচকি হাসি দেয়। এই পাগলি মেয়েটার কথা শুনে না হেসে আর পারে না। ফারিনের কথা শুনে সিজান মুচকি হাসি দেয়। এই পাগলি মেয়েটার কথা শুনে না হেসে সে পারে না। সব সময় এ মেয়ে কিভাবে যে মজা করতে পারে আল্লাহ জানে। এই ফাজিল মেয়ে, চুপ থাক, ফাজিল একটা। সিজান তুমি নাও তো, ওর এসব ফাজলামি কথা তুমি শুনিও না। সিজানের আম্মু ও সিজানের খালাতে বেশি বেশি করে বিভিন্ন আইটেমের তরকারি তুলে দেয়। আন্টি আর দিয়েন না, এত খেতে পারবো না। কি বলো এসব? এই বয়সে না খেতে পারলে আর খাবে কখন? এখনই তো খাওয়ার সময়, নাকি বুড়ো হলে খাবে? আম্মু সে মনে হয় বুড়া হলেই খাবে, তখন বেশি বেশি করে খেয়ে তার ভুঁড়ি বড় করবে। ফারিন এই কথা বলেই হেসে ওঠে। না আন্টি, তেমন কিছু না, আপনি আসলে বেশি বেশি দিচ্ছেন, এত বেশি খেলে তো আমি মোটা হয়ে যাব। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা খাও, তুমি আরেকটু খাও, বেশি খেতে হবে না। বেশি খেতে হবে না বলেও ফারিনের আম্মু সিজানকে বেশি খাইয়ে দিলেন। ফারিন তো সিজানকে বেশি বেশি খাওয়াতে দেখে অনেক মজা হয়, এবং সিজান যে খুব প্যারাতে আছে সে খুব ভালো করে বুঝতে পারছে। সে তার আম্মুকে বারবার বলে, আম্মু আরো বেশি করে দাও, এত কিপটা কেন তুমি? দাওয়াত দিয়ে এনে খাওয়াতেই চাও না? ফারিনের কথা শুনে সিজান রাগান্বিত চোখে ফারিনের দিকে তাকায়। ফারিন হেসে সিজানকে তার সেই চিরচেনা ভেঙচি দেয়। ডিনার করা শেষে সিজান ফারিনের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে আসে। বাসায় ঢুকে দেখে তার আব্বাজান ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে। সিজানকে আসতে দেখে উনি সিজানকে জিজ্ঞেস করে, কি রে সিজান, গেলি সেই সন্ধ্যাবেলা, আসলি যে এখন মধ্যরাতে? ব্যাপার কিছু না, জামাই আদর করে ছেড়ে দিছে, এই আর কি। ব্যাপার কি, বিয়ে না হতেই জামাই আদর পেয়ে গেলি? জি আব্বাজান, সবই পরম দয়ালু আপনার কৃপায়। তাহলে তো পা ধরে একটা সালাম করতে পারিস, সেটা তো করলি না। বিয়ে হলে তারপর করব, এখন যাই রুমে, তুমি টিভি দেখতে থাকো। সিজান তার আব্বাজানের জবাবের আশা না করে রুমের দিকে পা বাড়ালো, কিন্তু রুমে যাওয়ার আগে খালা এসে পথ আগলে দাঁড়ায়। কি রে, সন্ধ্যা থেকে কোথায় ছিলি? ফারিনদের বাসায় ছিলাম। বিয়ে না হতেই ওই মাইয়াটা তোরে নিজের বশে করে নিচ্ছে, নিজের বাসায় আটকে রাখছে। বিয়ে হলে তো তোরে আর এই বাসায় দেখাও যাইব না, সারাদিন মনে হয় ঘর জামাই হইয়া থাকা লাগবো। আরে না খালা, তুমি কি যে বলো না, আমি তো ওদের বাসায় যাই না,
আজকে আমার দরকারে গেলাম, দরকার না হলে তো যেতাম না। তুমি টেনশন নিও না, আমি ঘর জামাই থাকবো না, আমি আমাদের বাসায় থাকবো। সত্যি তো? হ্যাঁ খালা সত্যি, তুমি নিশ্চিন্তে থাকো। যাক, তোরে বিশ্বাস করলাম। যা, রুমে যাইতে লইছিলি, রুমে যা। ওকে। সিজান খালার কাছ থেকে ছাড়া পেয়ে নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে তাকে স্টুডিওতে যেতে হবে, কালকেই তাকে গান গাইতে হবে। মুভিগুলোতে গান হিট হলে সে মোটামুটি ফেমাস হয়ে যাবে, সেখান থেকে তার উপরে ওঠা শুরু হয়ে যাবে। এত তাড়াতাড়ি তার ড্রিম পূরণ হচ্ছে, ভাবতে সবকিছু তার কাছে সুখময় লাগছে। সকালবেলা সিজান তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যায়। ফারিন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে সিজানদের বাসায় আসে। বাসায় এসে শুনতে পায় সিজান কিছুক্ষণ আগেই বের হয়ে গেছে। এতে ফারিন কিছুটা অবাক হয়। আন্টি, ও আমাকে না নিয়ে চলে গেল কেন? ও তো বলেছিল ভার্সিটিতে যাবে না, কি একটা কাজ আছে ওখানেই গেল। কি কাজে গেল বললো না? না তো, সেটা তো বলেনি। আচ্ছা, আমি তাহলে আসি। কিছু খেয়ে যাও। আন্টি, খেয়ে আসলাম মাত্র, বাই। আচ্ছা, সাবধানে যাও। ওকে আন্টি। ফারিন সিজানের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ফারিন ভার্সিটিতে আসতেই আয়ান ও নীলার সাথে হাই হ্যালো হয়। কে রে, সিজন কই? সিজন এলো না? আরে সকাল সকাল সে নাকি কোথাও বের হলো, কি নাকি ইম্পর্টেন্ট কাজ আছে তার। ও আচ্ছা, বাট কি কাজ জানোস? না, জানি না। আচ্ছা, পরে জেনে নিস। চল এখন ক্লাসে যাই। চল। সবাই ক্লাসে চলে যায়। ক্লাস শেষে ফারিন কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়িতে চলে আসে। নিজের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এসে সিজানের বাসায় চলে আসে সিজানকে খোঁজ করতে। আন্টি, সিজান এসেছে। রুমেই আছে। আচ্ছা, আমি দেখা করে আসি। যাও। ফারিন সিজানের রুমে গিয়ে নক দেয়। আসতে পারি? সিজান বিছানায় শুয়ে মোবাইল টিপছিল। ফারিনকে দেখে সে বিছানা থেকে উঠে বসে। বাহ বাহ, আজকে নক করা হচ্ছে, কি ব্যাপার? যা, তোমার অনুমতি নিবই না, আমি নিজেই আসছি। ফারিন এসে সিজানের এক পাশে বিছানায় বসে। দুজনে কিছুক্ষণ চুপ। প্রথমে ফারিন মুখ খুলল। আজকে যে ভার্সিটিতে গেলা না, কোথায় গিয়েছিলা? যেই জন্যে সেদিন তোকে ট্রিট দিয়েছি সেই কাজে। ওয়াও, সত্যি গান গেয়েছো? কংগ্রাচুলেশন মিস্টার সিঙ্গার সিজান আহমেদ। থ্যাংক ইউ। কিন্তু তুমি এটা একদম ঠিক করো নাই। কি ঠিক করি নাই? আমাকে না জানিয়ে চলে গিয়েছিলে, একবার বলে গেলে কি হতো? ওহো, সরি, আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম থেকে জানাবো। না, এইভাবে বললে হবে না, সুন্দর করে বলো, তুমি করে বলো। তুমি করে বলতে হবে? জি, তাহলে সরি কাউন্ট হবে না। আচ্ছা, বলতেছি। তাড়াতাড়ি বলো। সরি ফারিন, আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম থেকে কোথাও গেলে তোমাকে ইঙ্গিত দিয়ে যাব, এবারের মতো সরিটা অ্যাকসেপ্ট করো। সিজানের উপর ফারিন খুশি হয়ে হেসে দেয়। সে বলে ওঠে, আচ্ছা, এবারের মতো তোমার সরিটা অ্যাকসেপ্ট করা হলো। এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সিজানের কথা শুনে ফারিন খিলখিল করে হেসে ওঠে। দুপুরের খাওয়া হয়েছে? না, এখন গিয়ে করব। আসলে মনটা উসখুস করছিল, কখন তোমাকে পেয়ে কথাটা জিজ্ঞেস করব। আচ্ছা তাই? হয়েছে, এখন আর তোদের বাসায় যে খেতে হবে না, আমাদের বাসায় দুপুরের খাবারটা খেয়ে নে। জি না, দরকার নাই, আমি আমাদের বাসায় গিয়ে খাবো। চুপ, আমাদের বাসায় এসে পড়েছিস, সো এখন তোকে আমাদের বাসায় খেতে হবে, কোনো কথা শুনছি না। সিজান তার আম্মুকে ডাক দেয়। ফারিন মানা করলেও শুনেনি। সিজানের আম্মু রুমে আসে। কি রে, কি হয়েছে, ডাকছিলি কেন? ফারিনকে কিছু খাওয়াও। মানে বুঝিয়ে বলতে হবে তোমাকে? না, বলতে হবে না, বুঝেছি। ফারিন, চল তো আমার সাথে। আন্টি যান, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। সিজানের আম্মু চলে গেলে সিজান ফারিনকে জিজ্ঞেস করে, আবার কি হলো? ফারিন হঠাৎ করেই সিজানের একদম কাছে চলে যায়। সিজান ভেবাচাকা খেয়ে যায়। সিজান কিছু বুঝে ওঠার আগেই ফারিন সিজানের গালে একটা চুমু বসিয়ে দেয়। চুমু দিয়ে সে দাঁড়ায়নি, এক দৌড়ে সিজানের সামনে দিয়ে পালিয়ে গেল। আর এদিকে সিজান হা হয়ে যায় ফারিনের কাণ্ডে। সে হেসে ফারিনে যাওয়ার দিকে তাকিয়ে দেখে। কিছুক্ষণ পর সিজান রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে যায়। ডাইনিং রুমে সে কাউকে দেখতে পায় না। সিজান উকিঝুঁকি মেরে খোঁজার চেষ্টা করছে। উকিঝুঁকি মারতে মারতে তার খেয়ালে নেই কখন সে খালার সামনে এসে পড়েছে। সে কিছু না জানার, কিছু না খোঁজার মতো ভান করে থাকার চেষ্টা করে। কি খোঁজা হচ্ছে সিজান আব্বাজান? কই খালা, কিছু খুঁজছি না তো। কিছু না খুঁজলে ভালো কথা,
কিন্তু এভাবে এত উকি ঝুঁকি মারতাছস কেন? আবার তোতলাচ্ছিস কেন? ভাইরাসে ধরছে নি তোরে? আরে না খালা, আমি আবার কি খুঁজবো? দেখতেছিলাম তোমরা কেউ এখানে আশেপাশে আছোনি, কাউরে তো দেখতেছিলাম না, তাই আর কি। ওই থাম, এবার একটু অফ যা। আমি বুঝি না মনে করছস, কচি খুকি ভাবছস আমারে? তুই আমাদের দেখার জন্য এভাবে উকিঝুঁকি মারতেছস, বুঝি না মনে করছস? আরে খালা, তুমি বেশি বোঝা ছাড়া আর কিছুই বোঝো না। ওই চুপ যা, কানের নিচে দিমুনি দুইটা ধইরা। আমি বেশি বুঝি নাকি তুই সব কিছু লুকাইতেছিস? ভালোই ভালোই বলে দিলেই হয়। তুই ফারিন মাইয়ারটারে খুঁজতেছিস। তুমি যখন সব বুঝো তো আমারে জিগাও কেন? হুদাই এতগুলো মিথ্যা কথা বলতে হলো? তুই মিথ্যা কথা বলস কেন? আমি জোর করছি তোরে মিথ্যা কথা বলার জন্য? এত কথা না বলে বলো তো ফারিন কোথায়? কোথায় আবার? তাদের বাসায়। এই না কিছুক্ষণ আগেই বাসায় ছিল। লঞ্চ কইরা চলে গেছে। খালা, তুমি কি বলো এইসব? মাথা ঠিক আছে তোমার? ফারিন লঞ্চে করে কোথায় যাবে? আর এখানে লঞ্চ পাবে কোথায়? আরে অশিক্ষিত পোলাডা, এই লঞ্চ সেই লঞ্চ না। তাহলে কোন লঞ্চ? আরে খেয়ে গেল, সেটা বললাম তোরে। সিজান খালার লাঞ্চ বলাটা এবার বুঝে গেল। সে বিষয়টা বুঝে জোরে এক টান দিল। ও খালা, বুঝেছি, তুমি লাঞ্চের লঞ্চ বলতেছো। ওই হইল এই কথা, তুই তো কিছুই দেখি জানোস না। খালা, এক কিভাবে হলো? লঞ্চ আর লাঞ্চ দুইটাই আলাদা শব্দ, শব্দ দুইটার ব্যবধান দেখছো তুমি? হইছে থাম, তোরে আর আমারে শব্দ বুঝাইতে হইব না। অনেক কাম আছে আমার, তোর এইসব শোনার সময় আমার কাছে নাই। খালা সিজানের জবাবের আশা না করে চলে গেল। খালাকে বুঝাতে না পেরে সিজান আফসোস করতে লাগলো। রাতে সিজান ফারিনকে মেসেঞ্জারে নক দেয়। কিরে, দুপুরে না বলে উদা হয়ে গেলি যে? এমনি দেখলাম তুমি আমাকে খোঁজো কিনা। আমাকে খুঁজছো নিশ্চয়ই। তোকে খুঁজতে যাব কেন? তাহলে এখন জিজ্ঞেস করলি কেন? এমনি জানতে চাইলাম, তোর কোনো সারা শব্দ পাচ্ছিলাম না, তাই বুঝছি তুই বাসায় চলে গেছিস। ও ভালো তো। আচ্ছা শুয়ে পড়ো। একদিনও তো আমার আগে ঘুম থেকে উঠতে পারো না, তারপরও রাত জাগো। তুই তো আছিস উঠিয়ে দেওয়ার জন্য, সো আমার আর উঠা নিয়ে টেনশন করতে হয় না। যেদিন বউ হয়ে তোমার ঘরে আসবো সেদিন থেকেই মাইট দিয়ে ঘুম থেকে উঠাবো। দেখা যাবে। আচ্ছা শুভরাত্রি। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম। সকালবেলা সিজান ফারিন দুজনে একসাথে মিলিত হয় ভার্সিটি যাওয়ার জন্য। সিজান বাইক বের করতেই ফারিন বাইকের পেছনে উঠে বসে, বাইক চলতে শুরু করে। আচ্ছা কোন মুভিতে তোমার কণ্ঠের গানগুলো নিচ্ছে? তোমাকে চাই। আরে ধ্যাত, আমাকে চাইতে হবে না এখন, ছবির নাম বলো। মাথা মোটা মেয়ে একটা, মুভির কথাই বললাম, মুভির নাম তোমাকে চাই। ও আচ্ছা তাই বলো। হ্যাঁ সেটাই বলছি। দুজনে কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে নিজেদের ক্লাসরুমে চলে আসে। ক্লাসে স্যারের লেকচারের মাঝখানে প্রিন্সিপাল স্যার ক্লাসে এসে ঢুকে সবাইকে দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যারকে সম্মান জানায়। গাইস, কেমন আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। এখন তোমাদেরকে ভালোর ভিতরে আরেকটা দারুণ খবর দিব। সবাই তো উৎসাহিত হয়ে প্রিন্সিপাল স্যারের কথা শুনছে। প্রিন্সিপাল স্যার কিসের দরুন খবর দিতে এসেছেন? স্যার কিসের দারুণ খবর? আমরা আগামী সপ্তাহে শিক্ষা সফরে যাচ্ছি। হুররে! সবাই প্রিন্সিপাল স্যারের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। প্রিন্সিপাল স্যার আবার বলেন, আমরা 2 জায়গা ঠিক করেছি, যেখানে ভোট বেশি হবে সেখানেই আমরা যাব। জায়গা 2টা হচ্ছে কক্সবাজার এবং সিলেট। সো তোমরা কোথায় যেতে চাও সেটা ভোটের মাধ্যমে সিলেক্ট করব। সো গাইস, তোমরা রেডি? জি স্যার। একজন একজন করে সবাই যার যার পছন্দের জায়গাটার নাম বলছে। এরই ভেতরে ফারিন সিজানকে জিজ্ঞেস করে, আমার তো সিলেট যেতে ইচ্ছে করছে। তুমি কোথায় যেতে চাও? আমিও সিলেটের কথাই বলবো। ওয়াও, সো গুড। সিজান ফারিনকে জিজ্ঞেস করা হলে তারা সিলেটের কথা বলে দেয়। প্রিন্সিপাল স্যার এবার সবার উদ্দেশ্যে বলে, বেশি ভোট পড়েছে সিলেট, তাই আমরা সিলেটে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। প্রিন্সিপাল স্যার শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ইয়াহু, আমরা সিলেট যাচ্ছি। ভাবতে আমার নাচতে ইচ্ছে করছে। বাসায় গিয়ে নাচিস, এখন আপাতত নাচার কথা বাদ দে। আচ্ছা দিলাম।
ক্লাস শেষে সিজান ফারিন দুজনে ক্যান্টিনে গিয়ে বসে। মামা গরম গরম সিঙ্গারা আর সামোসা দেন তো। ওই শোন, সিলেট যাচ্ছি, তার আগে একটা শপিং দিলে কেমন হয়? দিলে দিবি, সমস্যা কি? তাহলে কোন দিন যাচ্ছি শপিং এ আমরা? আমি কেন যাব? আমার তো শপিং করার এত ইচ্ছা নাই। খুশ, আমি কি একলা যাব তোমাকে ছাড়া? এত তারা কিসের? যখন যাবি তখন দেখা যাবে। আচ্ছা, যেতে হবে কিন্তু। সিঙ্গারা সমোসা শেষ করে তারা দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দুদিন পর ফারিন সিজানকে নিয়ে শপিং এ বের হয়। অবশ্য সিজানে যেতে ইচ্ছা করছে না, কারণ সে জানে মেয়েদের সাথে শপিং করা মানে আজকে সারাদিন তার পেছন পেছন ঘোরা। এর একটা কাপড় পছন্দের জন্য 32টা দোকানে যেতেও কার্পণ্য করে না। যাই হোক, সিজান ফারিন দুজনে শপিং মলে চলে আসে। দোকানের ভেতর ঢুকতেই বিক্রেতারা তাদের ওয়েলকাম জানায়। ভাইয়া, ওই যে নীল রঙের জামাটা দেখান তো। ওই মফিস, ম্যাডামকে ওই নীল রঙের জামাটা দে তো। ম্যাম, আপনাকে কিন্তু জামাটা হেপি মানাবে। আপনাকে বলতে হবে না, দোকানদাররা একটু বেশি বেশি বলে। ফারিন, তুই মোটে এদের কথা বিশ্বাস করবি না। তাহলে তুমি এই ড্রেস পছন্দ করে দাও। আমি? হ্যাঁ তুমি দাও তো পছন্দ করে। ওয়েট, দেখছি। সিজান তাকিয়ে ড্রেসগুলো দেখছে। সে একবার ফারিনের দিকে তাকায় তো আরেকবার ড্রেসগুলোর দিকে। সমস্যা কি? এইভাবে তাকাচ্ছ কেন? ডিস্টার্ব করিস না তো, ড্রেস চুজ করতে দে। মামা, ওই যে কলাপাতা রঙের ড্রেসটা আর এইখানে পাশের কালো সাদা কম্বিনেশনের ড্রেসটা দেখান তো। ফারিন মনে মনে বলে, না, ছেলের পছন্দ আছে বলতে হবে। এই দুইটা ড্রেস নিতে পারিস, খুব মানাবে তোকে। হ ভাবি, ভাইজান একদম ঠিক কথা কইছে, আপনারে এই দুটাতে সেই রকম লাগবে। হইছে মিয়া, আপনি একটু চুপ থাকেন, আমাদের একটু কথা বলতে দেন। আচ্ছা আচ্ছা, আপনারাই বলেন। দোকানদার মামা, কোনো দেখা দেখি হবে না। আমার হবু জামাই আমার জন্য এই ড্রেস পছন্দ করেছে, সো এই ড্রেস দুইটাই প্যাক করে দেন। বেশি কথা বলবি না, আর ঢং করাও শুরু করে দিস যেখানে সেখানে। সিজানের কথা শুনে ফারিন হেসে দেয়। আরো কয়েকটা দোকানে গিয়ে ফারিন নিজের প্রয়োজনীয় জিনিস কিনে দেয়। সিজান 2টা টি শার্ট 2টা ট্রাউজার নিল। সিজানের শপিং করার প্রয়োজন ছিল না, তারপরও এসেছে যেহেতু সে সামান্য কিছু কিনে নিয়েছে। সিজান ফারিন দুজনে বাসায় চলে আসে। সিজান নিজের বাসায় ঢুকতে গেলে ফারিন ডাক দেয়, ওই দাঁড়াও। সিজান দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ফারিন সিজানের হাতে একটা প্যাকেট দিয়ে বলে, এটা তোমার জন্য। কি আছে এখানে? বাসায় গিয়ে দেখো, যাও তো। সিজান কথা বাড়ালো না, প্যাকেটটা নিয়ে বাসায় চলে আসলো। রাতে খাওয়ার পর সিজানের ফারিনের দেয়া প্যাকেটটার কথা মনে পড়লো। সে ওয়ার্ড্রোব থেকে প্যাকেট বের করে খুলে কিছুটা অবাক হয়ে যায়। সিজান ফারিনকে যে 2টা ড্রেস চুজ করে দিয়েছে, ঠিক সেম কালারের 2টা টি শার্টের প্যাকেটের ভেতরে। সিজান বুঝতে পারছে না ফারিন টি শার্ট 2টা কিনলো কখন, তাও আবার তার ড্রেসের সাথে মিলিয়ে সেম কালার। সিজান ফারিনকে ফোন দেয়। ফারিন রিসিভ করতে সিজান বলে, টি শার্ট 2টা কখন কিনলি? দেখলাম না যে। তুমি 1 নাম্বার করতে গিয়েছিলে যখন, তখন কিনেছি। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না। খাওয়া হয়েছে? তোর? আমারও। সিজান ফারিন ভার্সিটির দিকে রওনা দিয়েছে। আজকে সেই কাঙ্ক্ষিত দিন। তারা আজকে ভার্সিটি থেকে সিলেটে যাবে। সবাই ভার্সিটিতে এসে বাসে উঠবে, এখান থেকেই যাত্রা শুরু করবে। সিজান ফারিন ভার্সিটিতে পৌঁছে যায়। সিজান প্রথমে বাসে উঠে একটা সিটে বসে পড়ে। ফারিন কিছুক্ষণ পর বাসে উঠে দেখে সিজানের পাশের সিটে একটা মেয়ে বসেছে। ফারিনের তো তা দেখে পিন্ডি জ্বলে ওঠে। এই মেয়ে, ওঠো। উঠবো কেন? কি সমস্যা? এই সিটে আমি বসবো, তুমি অন্য সিটে গিয়ে বসো। আপি, এই সিটে আগে আমি বসছি, আপনি অন্য সিটে গিয়ে বসুন। এই মেয়ে, তুমি তো বেশি বকছো, উঠতে বলছি না? আরে আপি, আপনি এমন করছেন কেন? আরে বোন, তুই আমার জামাইয়ের পাশে বসে আমাকে জিজ্ঞেস করছিস আমি এমন করছি কেন? আপনার জামাই? হ্যাঁ, আমার জামাই। এবার তো আমার জামাইয়ের পাশে আমাকে বসতে দিবি? আচ্ছা আপু, আপনি বসুন, আমি উঠছি। মেয়েটি উঠে অন্য সিটে গিয়ে বসে। ফারিন ধপাস করে সিজানের পাশের সিটে বসে পড়ে। সিজান মুচকি হেসে বাইরে তাকিয়ে থাকে। মেয়েদের সাথে বসতে খুব ভালো লাগে, তাই না? লুচু পোলা একটা। সিজান এবার থেকে মুখ সরিয়ে ফারিনের দিকে তাকায়। আমি মোটেও লুচু নই, ওকে? এই জন্যই তো মেয়েদের সাথে বসতে ভালো লাগে। এখানে আমার কোনো দোষ নাই, মেয়েটাই এসে আমার পাশে বসেছে, আমি না। বসার সময় নিষেধ করতে পারলি না? ছোট্ট বোন হিসেবে পাশে বসতেই পারে, মানা করার কি আছে? ছোট বোন? ও, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তুই কি মনে করেছিস বউ মনে করে বসেছি?
না না, একদম না। তোমার একমাত্র বউ আমি, অন্য কাউকে মনে করতে যাব কেন? সিজন কিছু বলল না। আচ্ছা, তুমি এই পাশে আসো তো, আমি জানলার পাশে বসবো। সিজন কথা বাড়ালো না। সে জানালার পাশের সিটটা ফারিনকে ছেড়ে দেয়। বাস চলতে শুরু করলো। সবাই মজা করছে, গান গাচ্ছে, কেউ কেউ হাততালি দিয়ে তাদের সাথে যোগও দিচ্ছে। ওই সিজান, একটা গান ধর না। আমাদের বাসে কণ্ঠশিল্পী থাকতে আমরা গান গাচ্ছি, এটা তো ঠিক না, তাই না? নীলাও আয়ানের সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ ঠিক ঠিক, সিজান এখন আমাদের গান শোনাবে। সবাই একসাথে ইয়েস বলে উঠলো। সিজানও আর না করতে পারলো না। সে গান গাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ভাই গিটারটা দাও তো। সিজানের হাতে গিটারটা হাতে নিয়ে আওয়াজ তোলে। গান শেষ হতে সবাই সিটি বাজিয়ে হাততালি দিয়ে ওঠে। সবাই একসাথে উচ্চস্বরে বলে ওঠে, ওরান্স মোর, ওরান্স মোর। না না, এখন আর একটাও না, জায়গায় যাও, তখন আরো হবে। ঠিক তো? একদম। ফারিন চিপসের প্যাকেট খুলে চিপস খাচ্ছে। সে সিজানকে জিজ্ঞেস করে খাবে কিনা। না, খাবো না। আরে খাও, সমস্যা নেই। আমি কখন বললাম সমস্যা আছে? আচ্ছা, না খেলে নাই, আমি খাই। ফারিন চিপস খাওয়ার সময় আওয়াজ হচ্ছে, যার জন্য সিজান বিরক্তি নিয়ে বলছে, চিপস খাচ্ছিস ভালো কথা, এত আওয়াজ করছিস কেন? এখানে আমার কোনো দোষ নেই, চিপস মচমচে তাই আওয়াজ হয়। তো এখানে কার দোষ শুনি? তোমার দোষ। আবার হাসে। কি রে সিজান, চিপসের আওয়াজ নিয়ে ঝগড়া করছিস মনে হচ্ছে? আয়ান বাম পাশে সিট থেকে কথাটা বলল। তুই শুনলি কিভাবে? আসলেই ঠিকই বলছস, ফারিনের চিপস খাওয়াটা ভীষণ শব্দ দূষণ করছে, আমরাও আওয়াজটা শুনতে পাচ্ছি। আয়ানের কথা শুনে ফারিন খেপে যায়। সে নিজের সিট থেকে তেড়ে আসে আয়ানকে মারতে। সিজান ফারিনকে ধরে ফেলে, যার কারণে সে আয়ানকে ধরতে পারে না। দেখ দেখ শাকচুনিটা কিভাবে তেড়ে আসছে। এই আয়ান, মেরে ফেলবো তোকে। সিজন, ছাড়ো আমাকে। ফারিনও মজা করে বলছে কুল ডাউন। ফারিন তারপরও না বসতে চাইলে সিজান ধমক দিয়ে বসিয়ে দেয়। ফারিন গাল ফুলে নিজের সিটে বসে পড়ে। সিজান একবার ফারিনের দিকে তাকায়, দেখে ফারিন গাল ফুলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সিজান হেসে দেয় এভাবে ফারিনকে দেখে। কিরে, এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? এদিকে ফারিন জবাব দেয় না, তার দৃষ্টি এখনো জানালার বাইরে। সিজান দ্বিতীয়বারও জিজ্ঞেস করে, কিন্তু ফারিন চুপ করে আছে। সে সিজানের সাথে কথা বলার প্রয়োজন মনে করছে না এখন। ভালোই অভিমান রাগ হয়েছে দেখছি। এখন ফারিন সিজানের সাথে কথা বলতে চাইছে না। সিজান ফারিনের হাত ধরতে ফারিন তা ছড়ে মারে। বাহ বাহ, কি তেজ রে বাবা। সিজান আবারও ফারিনের হাত চেপে ধরে। ফারিন এবারও হাত ছোটাতে চাইলেই সিজান শক্ত করে চেপে ধরে। সরি রে বাবা, এমন করছিস কেন? আমি কারো বাবা নই। আল্লাহ, মুখে কথা ফুটলো অবশেষে। আমারে ধমক দিলে কেন? কানে ধরো। কি বলছিস এইসব? এখন সবার সামনে কিভাবে কানে ধরবো? সবার সামনে ধরতে না পারলে সবার অগোচারে ধরো, কিন্তু কান এক্ষুনি ধরে সরি বলতে হবে। সিজান আশেপাশে তাকায় না, কেউ তাদের দিকে তাকিয়ে নেই। সবাই নিজেদের মধ্যে গল্প গুজব করতে ব্যস্ত। সিজান তাড়াতাড়ি করে চোখ ফিরিয়ে ফারিনের দিকে নজর দিয়ে কানে হাত দিয়ে চোখ ছোট করে সরি বলে। এমন কিউট ভাবে সরি বলে ফারিন না হেসে পারল না। সে ফিক করে হেসে দেয়। ফারিনের হাসি দেখে সিজানও হেসে দেয়। যাক, সে অবশেষে মেয়েটার মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। এই মেয়েটাকে গম্ভীর মুখে মোটেও মানানসই লাগে না। তাকে সবসময় হাসি খুশিতে ভালো লাগে এবং সিজান ঠিক সেইভাবে তাকে দেখে অভ্যস্ত। চিপস থাকলে চিপস দে, চিপস খেতে ইচ্ছে করছে। চিপস আছে, তবে দিব না, তখন ভাব নিছো না। তুই না দিলে সমস্যা নেই, আমি অন্য একটা মেয়ের কাছ থেকে চেয়ে নিব। অবশ্য তুই সেটা চাবি না। ব্ল্যাকমেল তো ভালোই করতে পারো। ফারিন তার হ্যান্ড ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে সিজানের হাত ধরিয়ে দেয়। সিজান চিপস ছিঁড়ে খাচ্ছে। সিজান একটা চিপস ফারিনের মুখের সামনে ধরে বলে, নে হা কর। ফারিন হেসে হা করে সিজানের হাত থেকে চিপসটা খেয়ে নেয়। ফারিন চিপস খাওয়ার ফাঁকে সিজানের আঙ্গুলে ছোট্ট করে কামড় বসিয়ে দিতে ভুল করে না। আউচ, কিরে কামড় দিলি কেন? ফারিন হেসে ডোন্ট কেয়ার ভাব নেয়। কামড় দিয়ে আবার হাসে। তো তুমি চাও আমি কান্না করি? করো। সিজানের উত্তর শুনে ফারিন সিজানের বাহুতে দুইটা থাপ্পড় বসিয়ে দেয়। শয়তান একটা। সিজান হেসে ওঠে। ফারিনও হেসে দেয়। ভার্সিটি গেট থেকে বাস ভোর 6টায় রওনা দিয়েছিল। ঠিক 9টার কাছাকাছি বাস এসে সিলেট শহরে এসে থামলো। একজন টিচার সামনের সিট থেকে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, স্টুডেন্টস, আমরা চলে এসেছি। সবাই সবার ব্যাগপত্র নিয়ে বাস থেকে আস্তে আস্তে নেমে পড়ো। এক এক করে সবাই বাস থেকে নেমে পড়েছে। সবাই বাস থেকে নেমে হাত উপর নিচ প্রসারিত করে আড়মোড়া ভেঙে নেয়।
ভার্সিটি কর্তৃপক্ষ তার স্টুডেন্টসদের জন্য হোটেল লা ভিস্তা বুকিং করছিল। ভালো একটা আবাসিক হোটেল। টিচার সবাইকে তাদের রুম নাম্বার বুঝিয়ে দেয়। এক রুমে 2-3 জন করে থাকতে পারবে, তাই সবাই নিজের বন্ধু বান্ধবী পছন্দ করে একসাথে থাকবে। সিজান আর আয়ান একই রুমে থাকবে ঠিক করলো, আর ফারিন নীলার সাথে। সবাই নিজেদের রুমে চলে যায় ফ্রেশ হতে, কারণ কিছুক্ষণ পরেই তারা রাতারগুল সোয়াম্প ফরেস্ট রওনা দিবে। তারা এখানে এসেছে ঘুরতে, তাই অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। সবাই হোটেল রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। সবাই ফিরে এসে একসাথে হতে নাস্তা করে নেয়। এবার ভ্রমণ করার পালা। সিলেট শহর থেকে রাতারগুল সোয়াম্প ফরেস্টে যেতে হয় জিপ, অটোরিকশা বা সিএনজি দিয়ে। যেহেতু 40 জন স্টুডেন্টস, তাই তাদের জন্য জিপ ভাড়া করা হলো। একটা জিপে 10 জন উঠতে পারে, তাই 4টা জিপ ভাড়া করা হলো। সিজান ফারিন একই জিপে উঠে পাশাপাশি বসে পড়ে। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারগুল জলাবন বছরে 3-4 মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের কাজগুলো দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন বন নামে আখ্যায়িত করেন। বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানা প্রজাতির পাখি। এছাড়াও কিছু বন্য প্রাণী আশ্রয় নেয় গাছের ডালে। তাছাড়াও শীতকালে রাতারগুল জলাশয়ে দেখে মিলে হাজারো অতিথি পাখির মেলা। জিপে করে তারা রাতারগুল নৌকা ঘাটে চলে আসে। সবাই জিপ থেকে নেমে দাঁড়ায়। এবার উদ্দেশ্য নৌকায় ওঠা। একটা নৌকায় 4-5 জনের বেশি উঠা যায় না। সিজান, ফারিন, আয়ান ও নীলা একটা নৌকায় ওঠে। নৌকা ছেড়ে দিলে প্রাকৃতিক সুনসাহা নিরাপত্তায় সিজান ফারিনরা মুগ্ধ মতোয়ারা হয়ে যায়। সিজান আসার সময় ক্যামেরা নিয়ে আসে। সে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে ভুল করে না। ফারিন খুশিতে চিৎকারে দিয়ে ওঠে। তার চিৎকারে আওয়াজ ফিরে আসে না, কোথায় যেন মিলে যায়। ম্যাডাম, মনে হয় এখানে প্রথম এসেছেন। হ্যাঁ মামা, এই জন্যই আমি অনেক এক্সাইটেড। আমি এখন থেকে কোথাও ঘুরতে চাইলে এখানেই ফিরে আসব। এত সুন্দর জায়গাটা। ফারিনের এক্সাইটমেন্ট দেখে সিজান হেসে দেয়। সে ঝটপট ফারিনের কয়েকটা ফটো তুলে নেয়। আশেপাশে সৌন্দর্য দেখায় ব্যস্ত থাকা ফারিন তো খেয়ালই করেনি। পানির ওপর ভেসে থাকা গাছে হঠাৎ একটা সাপ দেখতে পেয়ে ফারিন ভয় পেয়ে যায়। সাপ সাপ! সবাই তাকিয়ে দেখে সত্যি সত্যি একটা সাপ গাছের উপর শুয়ে আছে। মামা একটু দূরে দিয়া যান। ওকে ভাইজান, সমস্যা নাই। আমার সাপের আশেপাশে দিয়ে যাবে না। রাতারগুল রয়েছে প্রায় 5 তলার সমান উঁচু ওয়াচ টাওয়ার। টাওয়ারের উপর থেকে গোটা এলাকার একটা অপূর্ব ভিউ দেখতে পাওয়া যায়। রাতারগুলে পানি উত্তপ্ত থাকে এবং পরিবেশও বেশ গরম থাকে, তাই ছাতা বা ক্যাপ সাথে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। সিজান ফারিনরা নৌকা থেকে নেমে ওয়াচ টাওয়ারের উপর উঠল। ওয়াচ টাওয়ারের উপর উঠে ফারিনের মনটা আনন্দে প্রফুল্ল হয়ে উঠল। এই সিজান, আমার ফটো তুলো তো। ফারিন 2 হাত প্রসারিত করে দাঁড়ায়। সিজান এভাবে ফারিনের কয়েকটা ফটো তুলে নেয়। ওয়াচ টাওয়ার থেকে নামতে ফারিন পড়ে যেতে নিলেই সিজান ফারিনকে জাপটে ধরে ফেলে। ফারিন ভয় পেয়ে সিজানকে জড়িয়ে ধরে। সবাই দেখছে তুই যে আমাকে জড়িয়ে ধরেছিস। সিজানের কথা শুনে ফারিন সিজানকে ছেড়ে দেয়। ফারিনের মুখ দেখে মনে হচ্ছে সে লজ্জা পাচ্ছে। ফারিনকে কমফোর্টেবল করতে সিজান বলে, একটু সাবধানে তো নামবি, এত তাড়াহুড়ো কিছু নেই। সরি। ঠিক আছে ঠিক আছে। সিজান ফারিন ওয়াচ টাওয়ার থেকে নেমে দাঁড়ায়। আপাতত রাতারগুল ভ্রমণ শেষ, এখন যাওয়ার পালা জাফলং। সব স্টুডেন্টস একত্রিত হয়ে যার যার জিপ পেতে উঠে বসে পড়ে। জাফলং প্রাকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেটে যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে বসে আছে সিলেটের জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পেয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে মেঘেদের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রূপ ধারণ করে, যা পর্যটকদের সারা বছর ভ্রমণের জন্য আগ্রহী করে তোলে। স্টুডেন্টদের জিপ জাফলং এসে পৌঁছায়। সবাই জিপ থেকে নেমে আশেপাশে নজর বোলায়। আশেপাশে অনেক দোকান দেখা যাচ্ছে। ফারিন সিজানের কাছে গিয়ে বলে, সিজান, দোকান থেকে আমার জন্য একটা পানির বোতল এনে দাও। ওকে দাঁড়া তুই। সিজান দোকানে চলে যায় পানির বোতল আনার জন্য। ফিরে এসে ফারিনকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। সবাই প্রকৃতির সৌন্দর্য, জাফলং এর সৌন্দর্য দেখায় সাড়া দিয়েছে। কিরে তুই একা দাঁড়িয়ে আছিস কেন? তো কি করব, তোমাকে তো পানি আনতে পাঠালাম। আচ্ছা এই নে তোর পানির বোতল। সিজান ফারিন সেখানকার উঁচু ঢালে দাঁড়ায়।
সামনে যতদূর দেখা যায় ভারতের পাহাড়ের উপর বানানো দৃষ্টিনন্দন বাড়ি ও রিসোর্ট চোখে পড়ে তাদের। সেই সাথে চোখে পড়ে মেঘ পাহাড়কে ছুঁয়ে দিচ্ছে। সিজান, কি সুন্দর বাড়ি ও রিসোর্ট গুলো, আমার তো ওখানেই যেতে ইচ্ছে করছে। ফারিনের কথা শুনে সিজান না হেসে পারে না। সে ফারিনকে বলল, ওখানে তো যাওয়া যাবে না ম্যাম, বাড়ি ও রিসোর্ট গুলো ভারতে। ওখানে যেতে হলে আমাদের ভারতে যেতে হবে। আফসোস, যেতে পারবো না। জাফলং এর মিড পয়েন্টে যেতে হলে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, নেমেই পানির ধারা বেয়ে হেঁটে সামনে এগোতে হবে। কয়েকজন এই কাজটাকে এত জটিল করে ফেলেছে দেখে সিজান হাসতে হাসতে লুটিপুটি খায়। সামান্য সিঁড়ি অতিক্রম করে পানির ধারা অতিক্রম করতে এদের নাজেহাল অবস্থা দেখেই সিজানের এমন হাসির কারণ। কাজটা এতটাও জটিল না যতটা তারা দেখাচ্ছে। সিজান সিঁড়ি বেয়ে নামতে গেলে ফারিনকে ডাক দেয়। কি হয়েছে? আমাকে হাত ধরে নামতে সাহায্য করো। তুই বাচ্চা নাকি? বাচ্চা হই আর যাই হই, নামাও আমাকে। সিজানা কথা না বাড়িয়ে রাজি হয়ে যায়। সে ফারিনের হাত ধরে, দুজনে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। এখন ছোট্ট পানির ধারাটা হেঁটে অতিক্রম করতে হবে। এবার ফারিন শক্ত করে সিজানের হাত আঁকড়ে ধরে। সিজানের হাত ধরে ফারিন ছোট্ট পানির ধারাটা পায়ে হেঁটে পার হয়। এখানে জাফলং এর মূল জায়গাটা। ভারতের বিভিন্ন ঝর্ণা পেরিয়ে পানির ধারে এখানে এসে বড় লেকের মতো জলাশয় তৈরি করেছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু পাথর। মানুষ মূলত এই জলাশয়ে সাঁতার কাটে কিংবা সীমানার ওপাশে ঝর্ণা থেকে নেমে আসা জলধারার স্রোত উপভোগ করে। এই জলাশয়ের অপর পাশে যাওয়ার জন্য রয়েছে বোট, জনপ্রতি 20 টাকা ভাড়া দিবে। সিজান জলাশয়ে নেমে পড়ে, কিন্তু ফারিন তো নামবে না। এত এত মানুষের ভেতর সে জলাশয়ে নেমে ভিজে প্রশ্নই আসে না। তাই সে ছবি তোলার দায়িত্ব নিল। সিজানের ক্যামেরা নিয়ে সে বিভিন্ন দৃশ্যবন্দী করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সিজান, আয়ান দুজনে পানিতে নেমে লাফালাফি শুরু করে দিয়েছে। একজন আরেকজনকে পানিতে ডুবাচ্ছে। ফারিন নীলা দুজনে হাসতে হাসতে মরে যাচ্ছিল। ফারিন তো এদের এমন কাণ্ড কারখানা ছবি তুলতে মিস করে নাই। সিজান কাছে এসে ফারিনের দিকে পানি ছুটে মারে। সিজান দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। সিজান, আয়ান দুজনে জলাশয় থেকে উঠে আসে। এখন তারা জলাশয়ের অপর পাশে যাওয়ার জন্য বোটে ওঠে। ফারিনের ইচ্ছে করছিল সিজানের দিকে পানি ছুড়ে মারতে, কিন্তু মেরে কি লাভ? এই সিজান তো আগে থেকেই জলে ডুবে আছে। বোট থেকে নেমে খানিকটা পথ হাঁটতেই সংগ্রামপুঞ্জি ঝর্ণা। হাঁটার সময় পায়ে স্যান্ডেল রাখলে ভালো হয়, বালু গরম হয়ে যায় রোদে, না হলে হাঁটার সময় কষ্ট হয়। সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে ভালোই, এর পানিও বেশ ঠান্ডা। প্রকৃতপক্ষে পাথরে পাহাড় বেয়ে নেমে আসা সকল পানির ধারায় হিমশীতল। বোট থেকে নেমেই তারা সংগ্রামপুঞ্জি ঝর্ণার কাছে যাওয়ার জন্য হাঁটতে থাকে। ফারিনের জুতা জোড়া হাতেই ছিল। বালিতে পা পড়তে সে গরম অনুভব করে, সাথে সাথে পায়ে জুতা পরিধান করে। বাবারে বাবা, কি গরম! হুদায় আসলাম আমরা, এক জায়গাতেও ভিজতে পারবো না। নীলা বিরক্তি মাখা কথা শুনে আয়ান হেসে ওঠে। কিছু করার নেই মেরি দোস্ত, এখানে আপনাদের জন্য কোনো আলাদা ব্যবস্থা নেই যে আপনারা সেখানে গিয়ে ভিজবেন। আপাতত আমাদের ব্যাগপত্র পাহারা দেন, আমি সিজান ঝর্ণায় গোসল করে আসি। সেটাই তো তখনও করেছে, এখনো করব। সিজান, আয়ান চলে যায় ঝর্ণায় গোসল করার জন্য। দুজনে ঠান্ডা ঝর্ণার পানি বেয়ে অনেকটা উপরে উঠে যায়। ফারিন জোরে সিজানকে ডাক দিয়ে হুঁশিয়ার করে দেয় আর যেন উপরে না ওঠে। সেখানে থাকা গার্ডরাও তাদের উপর উঠতে নিষেধ করে, যার কারণে সিজান, আয়ান বেশি উপর উঠতে পারে না। প্রায় আধ ঘন্টার মতো কাটিয়ে তারা ফিরতি পথ ধরল। সংগ্রামপুঞ্জি ঝর্ণা যে এলাকায়, সেখানে বর্ডার মার্কেটের মতো বসে কিছু ইন্ডিয়ান কসমেটিক্স, কিছু অন্যান্য দ্রব্য পাওয়া যায়। ফারিন নিজের জন্য একটা ঝিনুকের মালা পছন্দ করে। নিজে টাকা দিতে চাইলে সিজান দিতে না করে। সে বলে, টাকা লাগবে না, এটা আমার পক্ষ থেকে তোর জন্য গিফট। ফারিনও এতে খুশি হয়। সিজান ঝিনুকের মালার সাথে একটা ক্যাপও ফারিনকে কিনে দেয়। সংগ্রামপুঞ্জি এলাকার পাশে রয়েছে খাসিয়াপল্লী। সিজান চেয়েছিল ফারিনকে নিয়ে দেখিয়ে আনতে, কিন্তু শুভ স্বল্পতার কারণে সেখানে আর যাওয়া হয়নি। তারা বোটে করে আবার এপারে ফিরে আসে, সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। এখানে একটা 5 ভাই রেস্টুরেন্টে ঢুকে তারা হালকা কিছু খেয়ে ফিরে আসার জন্য জিপে ওঠে এবং সন্ধ্যার সময় তারা সিলেট শহরে ফিরে আসে। ফ্রেশ হয়ে বিছানায় বসতে না বসতেই হোটেল কর্তৃপক্ষ জানায় সামনে একটা গানের কনসার্ট হচ্ছে। প্রতি বছর এই দিনে একটা উৎসবকে ঘিরে কনসার্টের আয়োজন করা হয়। অবশ্য কি উৎসব তা জিজ্ঞেস করা হয়নি। জনপ্রিয় শিল্পী সিরাজ সাহেব এবারে কনসার্টে। সবার সাথে সাথে সিজান, ফারিনও যায় কনসার্টে গান শুনতে। 1-এর ভেতর 10 পাচ্ছে, মন্দ না ব্যাপারটা। সিজান, ফারিন পাশাপাশি সিটে বসে পড়ে। নতুন ছোট ছোট শিল্পীরা গান গেয়ে যাচ্ছে, কিন্তু শিল্পী সিরাজ এখনো আসছে না কেন?
ফারিন তো বিরক্তি নিয়ে সিজানকে জিজ্ঞেস করে, এখনো সিরাজ আসছে না কেন? আমিও তো তোর সাথে এখানে বসে আছি, আমি কিভাবে জানবো? কিছুক্ষণ পর কর্তৃপক্ষ মাইকে অ্যানাউন্সমেন্ট করে বলে, আপনাদেরকে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে কণ্ঠশিল্পী সিরাজ হঠাৎ অসুস্থ হওয়া যাওয়ায় তিনি আসতে পারবেন না। আমরা আমাদের নতুন শিল্পীদের নিয়েই প্রোগ্রামটা শেষ করব। আমরা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ফারিন এই কথা শুনে বিরক্তি নিয়ে বলল, দূর, হুদাই এতক্ষণ অপেক্ষা করলাম, চলো তো যাই। উপস্থিত থাকা লোকজন সিট থেকে উঠে পড়ে চলে যাওয়ার জন্য। ফারিন, তুই বসে থাক, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? অপেক্ষা করো, দেখবে। সিজান ফারিনকে রেখে চলে যায়। ফারিন সিজানের কথা শুনে বসে থাকে। এইদিকে সিজান কর্তৃপক্ষের কাছে এসে বলে, স্যার, আমি একটু চেষ্টা করে দেখি সবাইকে সিটে বসানো যায় কিনা, যদি অনুমতি দিতেন। তুমি মিয়াকে আর কি চেষ্টা করবে? ডিস্টার্ব করিও না তো, যাও। স্যার, সবাই তো চলেই যাচ্ছে, আমি চেষ্টা করে দেখলে সমস্যা তো নাই। কর্তৃপক্ষ তাকিয়ে দেখে সবাই সত্যি চলে যাচ্ছে, তাই তিনি সিজানকে অনুমতি দিয়ে দিলেন। সিজানকে মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়াতে ফারিন চমকে যায়। সিজান কি এখন গান গাইবে? ফারিনের ভাবনার ভেতর দিয়ে সিজানের গানের মিউজিক শুরু হয়। মনে মনে মিলে গেছে, প্রেমটাই হয়ে গেছে, খুব ভালো আছি দুজনে, এভাবে দিন চলেছে পাশাপাশি দুজন রব সারাটি জীবন। নতুন কোন শিল্পীর কণ্ঠে গান শুনে দর্শকরা অবাক হয়ে ঘুরে স্টেজের দিকে তাকায়। সিজান গানটা শেষ করে মাইক্রোফোনটা হাতে নেয়। সে সামনের সারিতে বসা উপস্থিত দর্শকদের দিকে তাকায়, তাদের ভাবভঙ্গি বোঝার জন্য। সবাই চুপ করে তার দিকে তাকিয়ে আছে। সিজান আশেপাশেও তাকায়, দেখে তারাও চুপ করে তার দিকে তাকিয়ে আছে। ফারিনও আশেপাশে তাকায়, সে উপস্থিত দর্শকদের রেসপন্স না পেয়ে ভয় পাচ্ছে। সিজানের গান কি এদের ভালো লাগেনি? কিন্তু কি করে সম্ভব এটা? গানটা তো যথেষ্ট ভালো হয়েছে। সিজান যখন স্টেজ থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই করতালির আওয়াজে মুখরিত হয়ে ওঠে স্থানটা। করতালির সাথে সাথেই অনেকে সিটিও বাজাচ্ছে। সিজানের মুখে হাসি ফুটে ওঠে, সেই সাথে ফারিনেরও। সিজান ফারিনের দিকে তাকাতেই ফারিন হাত দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় গানটা সুন্দর হয়েছে। দর্শকরা এবার চিৎকার করে সিজানকে আরেকটা গান গাওয়ার জন্য অনুরোধ করছে। সিজান হাসি মুখে তা সাদরে গ্রহণ করে আরেকটা গান শুরু করে। সিজানের মুখে হিন্দি গান শুনে ফারিন অবাক হয়নি, চমকে উঠেছে। সে তো সিজানকে কখনো কারোর সামনে হিন্দি গান বলতে দেখেনি, শুনেনি। আজকে সিজান স্টেজে উঠে হিন্দি গান গেয়ে তাকে চমকে দিয়েছে। ফারিন সবাইকে হাত দিয়ে বিদায় জানিয়ে স্টেজ থেকে নেমে আসে। কর্তৃপক্ষ সিজানের কাছে এসে সিজানকে ধন্যবাদ জানায়। খুব 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 ভালো গান করেছো, আমাদের অনুষ্ঠানকেও তুমি পরিপূর্ণ করেছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইটস মাই প্লেজার স্যার। এই খামটা রাখো। কি আছে এখানে? আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য উপহার স্বরূপ কিছু টাকা। চিচি, টাকা দিয়ে আমাকে লজ্জিত করবেন না, আমি টাকার জন্য গান গাইনি। জানি আমি, সিরাজ আসলে এর থেকে ডাবল নেওয়া লাগতো আমাদের, সেই হিসাবটা সামান্যই, উপহার হিসাবে রেখে দাও, না করো না। সিজান মানা করলে কর্তৃপক্ষ শোনেনি। কর্তৃপক্ষ অনেক জোর করে সিজানের হাতে খামটা ধরিয়ে দেয়। সিজান ফারিনের কাছে আসে, সেখানে আয়ান ও নীলাও ছিল। আয়ান তো সিজানের পিঠে থাপ্পড় দিয়ে বলে, মামা ফাটিয়ে দিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিজান, তোমাকে হিন্দি গান গাইতে দেখে আমি চমকে গিয়েছিলাম, আর কোথাও কোনো স্টেজে তোমাকে হিন্দি গান গাইতে দেখিনি বলে। এবার সাহস করলাম। তারা সবাই হাসি খুশি মন দিয়ে হোটেলে ফিরে আসে। পরের দিন সবাই নাস্তা করে একত্রিত হয়ে জিপ ভাড়া করে নেয়। আগের দিনের মতো যে যার মতো বন্ধু বান্ধবের সাথে জিপে উঠে পড়ে। বিছানা কাঁধের উদ্দেশ্যে এয়ারপোর্ট রোড ধরে যাওয়ার সময় আশেপাশের চা বাগানের দৃশ্য আপনার মন ভরিয়ে দেবে। দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন মলিন ছড়া চা বাগান। এই সৌন্দর্য কিছুতেই ক্যামেরাবন্দি করা সম্ভব না। এয়ারপোর্টের রোড পেরিয়ে সালুটিকর রোড ধরে কিছু দূর এগোনোর পর গোয়াইন নদী অতিক্রম করে মহাসড়ক থেকে ডান দিকে গোয়াইনঘাট রোডে ঢুকে পড়বে জিপ। মনে হবে আরেক সৌন্দর্যের দেশে ঢুকে পড়েছেন। প্রথম দিকে রাস্তা খুব ভালো এবং আশেপাশের দৃশ্যও মনোমুগ্ধকর, কিন্তু কিছু দূর যেতে সব আনন্দ ভাটা পড়বে। রাস্তার অবস্থা খুবই করুণ এবং খানা খন্দে ভরপুর। অনিচ্ছাকৃতভাবে আপনাকে জিপের ভেতর নাচতে নাচতে গোয়াইনঘাট যেতে হবে। ফারিন তো বারবার সিজানের কোলের উপর এসে পড়ছিল। সিজান বিরক্তি হয়ে শেষে ফারিনকে শক্ত করে এক হাত দিয়ে জাপটে ধরে, যাতে করে ফারিন আর নিজের উপর এসে না পড়ে, আর আয়ান গিয়ে নীলার কোলের উপর এসে পড়ে।
আয়ান যতবার নীলার কোলের উপর এসে পড়ে, নীলা ততবার ঠাস ঠুস করে কয়েক ঘা বসিয়ে দেয় আয়ানের পিঠের উপর। শালা, আমি মেয়ে হয়েও তোর কোলের ওপর এসে পড়ি না, আর তুই ছেলে হয়ে আমার কোলের ওপর এসে পড়ছিস। তার জন্য তো ঠাস ঠুস করে মেরেই দিলি। মারবো না, আর পড়লে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিব। আয়ান নীলার কাণ্ড থেকে সিজান হেসে দেয়। প্রায় 10:30 নাগাদ জিপ এসে গোয়ান ঘাটে এসে পৌঁছায়। এখান থেকে বিছানাকান্দি যাওয়ার সময় বোট ভাড়া করতে হবে। প্রতি বোটে 10 জন করে যাওয়া যাবে। সিজান, ফারিন, আয়ান, নীলা সবাই এক বোটে উঠে পড়ে। বিছানাকান্দি যাওয়ার সময় প্রকৃত আনন্দটা পাবেন বোটে করে যাওয়ার সময়। এ সময় যে প্রাকৃতিক পরিবেশ দেখবেন তা আপনাকে মুগ্ধ করবেই। আপনার এক্সপেকটেশন যদি খুব বেশি নাও থাকে, তাহলে বিছানাকান্দির মূল পয়েন্ট অথবা পানির ধারায় গিয়েও বেশ মজা পাবেন। ফারিন আগের বার মিস করলেও এবার সিজানের দিকে পানি ছুঁতে মিস করেনি। সিজানও হেসে তার পাল্টা রিপ্লাই দেয়। সেও ফারিনের দিকে পানি ছুঁড়ে মানে। সিলেট এত সুন্দর কেন? গোটা বাংলাদেশটাই সুন্দর, তাই সিলেটও সুন্দর। ইস, গোটা বাংলাদেশটা যদি ঘুরে দেখতে পারতাম, কত সুন্দর সুন্দর জায়গাই না দেখতে পারতাম। টেনশন নিস না ফারিন, তুই এখন না যেতে পারলে বিয়ের পর জামাইরে নিয়ে যাস। নীলার কথা শুনে ফারিন হেসে দেয়। সে বলে, জামাই তো পাশে আছেই, জিজ্ঞেস করে দেখো আমারে ঘুরতে নিয়ে যাবে তো সব জায়গায়। তোর জামাইরে তুই জিজ্ঞাসা কর, আমি পারবো না। আমি আবার কখন ধরে বিয়ে করলাম? বিয়ে হয়নি, হবে। হলে তখন জামাই বলিস, এখন না। এখন বললে সমস্যা কি? আমি 100 বার বলবো জামাই জামাই। তোকে ভালো করতে পারলাম না। ঝগড়া করতে করতে তারা বিছানাকান্দির মূল পয়েন্টে এসে নামলো। বোট থেকে নেমে বিছানাকান্দি নামলে দেখবেন মানুষ পানির স্রোতে গা ভেজাচ্ছে। যতই গভীরে যেতে থাকবেন পানির স্রোত ততই বাড়তে থাকবে। একসময় দাঁড়িয়ে থাকতে পারবেন না। এখানের পানি খুব স্বচ্ছ। আয়ান ব্যাগপত্র নীলার কাছে গিয়ে পানিতে ঝাঁপ দিল। সিজানও সেম কাজটা করলো। ব্যাগপত্র ফানের কাছ দিয়ে সেও আয়ানের পেছন পেছন ছুটলো। এদের কাণ্ড দেখে মনে হচ্ছে আমরা এখানে এদের বডিগার্ড গিরি করতে এসেছি। কিছুই করার নেই, চল আমরা পানিতে নেমে পা ভেজাই। চল। ফারিন, নীলা ব্যাগপত্র কাঁধে তুলে নিয়ে পানিতে নামে। তারা গভীরে যাচ্ছে না, যতদূর পর্যন্ত পা ভেজানো সম্ভব ঠিক ততটুকু তারা হাঁটছে। ওই ফারিন, আস্তে আস্তে সাবধানে হাঁটিস, পা পিছলে আবার পড়ে যাস নে। সিজান চিৎকার করে ডেকে ফারিনকে সাবধান করে দেয়। ফারিন মাথা নেড়ে সায় জানায়। ফারিন ক্যামেরা দিয়ে সিজান আর আয়ানের ফটো ক্যামেরা বন্দি করে নেয়। ফারিন, নীলা নিজেরাও একে অন্যকে নিয়ে নিজেদের ফটো তোলে। সিজান, আয়ান অনেকক্ষণ পানিতে লাফালাফি ঝাপাঝাপি করে পানি থেকে উঠে আসে। এবারে গন্তব্য মালিনীছড়া চা বাগান। ফারিন অনেক এক্সাইটেড চা বাগান দেখবে। প্রায় 1:30 দিকে তারা গোয়াইনঘাটে ফিরে আসে। সবাই যার যার জিপে উঠে পড়ে। উদ্দেশ্য প্রাচীন মালিনীছড়া চা বাগান। সিলেট শহরের খুব কাছে চা বাগানটি, সবুজ ঘেরা, অনিন্দ সুন্দর। প্রায় 2500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলার ভরা এই চা বাগানটি। রয়েছে 1200 একর জমি, রাবার আবাদের জন্য 700 একর জমি এবং কারখানা, আবাসন, বৃক্ষ, বন জঙ্গল ঘিরে বাকি জমিটুকু। 2টি পাতা, 1টি কুড়ির দেশে রয়েছে 1200 একর জমি, রাবার আবাদের জন্য 700 একর জমি এবং কারখানা, আবাসন, বৃক্ষ, বন জঙ্গল ঘিরে বাকি জমিটুকু। 2টি পাতা, 1টি কুড়ির দেশে এসে যারা অল্প সময়ে খুব সুন্দর সবুজে গালিচা হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য মালিনীছড়া চা বাগান। উপরে বড় বড় ছায়া বৃক্ষ, নিচে আধা আলো আধো ছায়ার সবুজ চাদর, যেন শৈল্পিক কারুকাজ। সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকের মন ছুঁয়ে যায়। মালিনীছড়া চা বাগানে এসে জিপ থামলে 2জন টিচার গিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আসে। ফারিন তো জিপ থেকে নেমেই হা হয়ে চা বাগানটি দেখছে। এত সুন্দর। কি রে, এভাবে হা করে কি দেখছিস? মনোমুগ্ধকর সৌন্দর্য। ভিতরে চল, আরো দেখবি। কর্তৃপক্ষের অনুমতি পেতে সব স্টুডেন্টসরা চা বাগানের ভেতর প্রবেশ করে। সবাই ঘুরে ঘুরে চা বাগানের এপাশ থেকে অপর পাশ যাচ্ছে। চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক। যারা আকাশপথে সিলেটে আসেন তাদের প্রথমে স্বাগত জানায় এই চা বাগানটি। বাগানটির অদ্ভুত সৌন্দর্যের মায়া পড়েছে অনেক দেশে বিদেশি। গাড়ি থামিয়ে তারা দাঁড়িয়েছেন বাগানের পাশে। বাগানে হাঁটলেই চোখে পড়বে কমলা, কাঁঠাল, সুপারি বাগান। এছাড়াও ট্যাং ফল, আগর ও রাবার চন্দন সহ অনেক শোভাবর্ধক বৃক্ষ রয়েছে বাগানটিতে। সিজান ফারিনকে ডাক দেয় ফারিনের কয়েকটা ফটো তোলার জন্য। ফারিন, কমলাগুলো হাতে ধরো, আমি তোমার এভাবে কয়েকটা পিক তুলি। আচ্ছা।
ফারিন গাছের নিকটে দাঁড়িয়ে হাতে কমলা নিয়ে হাসি মুখ নিয়ে সিজানের দিকে তাকায়। সিজান চটমট কয়েকটা পিক তুলে নেয়। এবার কাপল পিক তুলবো, তুমি আয়নকে ডাক দাও। ওই আয়ান, কি? এইদিকে আয়। আয়ান সিজানের কাছে এসে সিজানের হাত থেকে ক্যামেরাটা নেয়। সিজান ফারিনের কাছে এসে দাঁড়ায়। ফারিন সিজানের হাত জড়িয়ে ধরে। সিজান ফারিনের হাতের দিকে তাকায়। কি সমস্যা? সিজান না বোধক মাথা নাড়ায়। ফারিন এসে ক্যামেরার দিকে তাকায়। সিজানকেও তাকাতে বলে। সিজানও ক্যামেরার দিকে তাকায়। বাহ, দারুণ লাগছে নতুন জুটিকে, একেবারে ঝাক্কাস। আয়ান ওদের কাপড় পিক তুলছে আর মুখে উপরের কথাগুলো বলছে। আয়ানের কথা শুনে ফারিন হেসে দিল। সিজান হাসে না। এবার আমরা 4 জনে একসাথে পিক তুলবো। আচ্ছা, নীলারে ডাক দে। ওই নীলা বোন, এইদিকে কাম। নীলা এসে আয়নের দিকে তেড়ে যায়। কি হয়েছে আয়ান? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করস কেন? ষাঁড়ের মতো চিৎকার করি নাই, মানুষের মতো করছি গাধি। কেন ডাকছস ওটা বল। আমরা 4 জন একসাথে পিক তুলবো, এই জন্য ডাকলাম। ওকে। ওরা 4 জন একসাথে দাঁড়ায়। তাদের ক্লাসমেট তাদের পিক তুলে দেয়। ওরা বিভিন্ন স্টাইলে কয়েক ধরনের পিক তুলে নেয়। প্রায় সন্ধ্যা হয়ে এলো অবস্থায় তারা হোটেলে ফিরে আসে। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে তারা মাজারে যাবে। সিলেট শহরের কাছেই হযরত শাহজালালের মাজার। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ এবং পীর। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলাম ধর্মের প্রসার ঘটে। 1303 সালে তিনি ইয়ামিন থেকে সিলেটে আসেন। সকল স্টুডেন্টস ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে মাজার দেখার উদ্দেশ্যে বের হয়। শহরের মাঝে ছোট্ট একটা টিলার উপরে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারটি। মাজারের কাছে একটা পুকুর রয়েছে, বড় বড় গজার মাছ। মাজারের প্রান্তে রয়েছে অনেক কবুতর, যা কেউ বধ করে না। কবুতরগুলো জালালি কবুতর নামে পরিচিত। ফারিন কবুতর ধরার জন্য ছুটে যায়। কিছুক্ষণ ব্যর্থ হয়। অবশেষে সে সাদা 2টা কবুতর ধরে। কবুতর ধরে ফারিনের হাসি যেন আর ধরে না। সে কবুতর হাতে নিয়ে মহা খুশি। সিজানের খুব আকর্ষণ ছিল মাজারে কি হয় তা দেখার। সে মাজারে কাউকে সিজদা দিতে দেখেনি, তবে মাজারে অনেক মোমবাতি জ্বালানো ছিল। এখানকার একজন লোককে জিজ্ঞাসা করে, তিনি বলেন প্রতিদিনই এভাবে এখানে মোমবাতি জ্বালানো হয়। কেন জ্বালানো হয়, সেটা কিসের প্রতীক, তার সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজার দেখার পর তারা সবাই শাহপরান মাজার শরীফ দেখার জন্য যায়। তাফসকল শিরোমণি হযরত রাদিয়াল্লাহু শায়িত আছেন সিলেটের খাদিম পাড়ায়। সিলেট শহরের প্রায় 8 কিলোমিটার পূর্ব দিকে সিলেট তামাবিল সড়ক থেকে 0.3 কিলোমিটার ভিতরে সুউচ্চ ও মনোরম টিলায় অবস্থিত হযরত শাহপরান রাদিয়াল্লাহুর মসজিদ ও দরগা। মসজিদের পূর্ব দিকে রয়েছে সমাধিটি। প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন মাজার জিয়ারত করার জন্য। পূর্ণমা সিলেট ভ্রমণে আসেন। ফারিন আশেপাশে ঘুরঘুর করে সবকিছু দেখছে। খুব ভালো লাগছে এখানে এসে। মনে আলাদা একটা শান্তি কাজ করছে এখানে এসে। ফারিন দেখলো মাজারের সাথে হাত দিয়ে কিছু মানুষ কান্নাকাটি করে, কি যেন চাচ্ছে। ফারিন অবাক হয়ে সিজানকে জিজ্ঞেস করে, এরা কান্না করে কি চাচ্ছে? বাবার কাছে কান্না করে কি চাচ্ছে হয়তো বাবাও জানে না, বাদ দে এদের কথা। তার আরো দেখলো কিছু মানুষ মাজারে ধুলাবালি হাতে মেখে মুখ ও বুকে মেখে নিচ্ছে। অদ্ভুত কাজকর্ম। রাত 9টার মতো সময় তারা হোটেলে ফিরে আসে। ভোরে তারা ঢাকায় ফিরে যাবে, তাই টিচারের সকল স্টুডেন্টসদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার আদেশ দেয়। সিজান ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে 2 দিনে তোলা পিকগুলো দেখছে। আর এসে সিজানের পাশে শুয়ে পড়ে। ভাই, তোর আর ফারিনের একটা ঝাক্কাস ফটো আমার মোবাইলে তুলছি। তাই নাকি? তা কেমন ঝাক্কাস ফটো দেখি তো। এই দেখ। ফটো দেখে সিজান আয়ানের পিঠে একটা থাপ্পড় মারে। আয়ান সিজানকে মূলত ওয়াচ টাওয়ারের ফটোটা দেখিয়েছে, যেখানে ফারিন পড়ে যেতে নিলে সিজান ধরে ফেললে ফারিন ভয় পেয়ে সিজানকে জড়িয়ে ধরে। সালা, এটাই তোমার ঝাক্কাস ফটো? কেন, তোর কাছে ঝাক্কাস লাগে নাই? ভাই ঝাক্কাস আর যাই হোক, এটা আমার ফোনে পাঠিয়ে দে। ট্রিট দে শালা, তাহলে পাঠিয়ে দিব। তোর শালা একটা ফটো দিবি, তার জন্য ট্রিট খুঁজছিস? কিচ্ছু করার নেই ভাই, এটাই ট্রেন্ড। আচ্ছা যা, ট্রিট দিব রে। সত্যি তো? হ্যাঁ সত্যি, এখন দে। আয়ান সিজানের ফোনে সিজান আর ফারিনের পিকটা সেন্ড করে দেয়। পরের দিন খুব ভোরে রওনা দিয়ে তারা ঢাকায় ফিরে আসে। সিজান ফারিন দুজনে যার যার বাসায় চলে যায়। কি রে সিজান, চলে এলি? হ্যাঁ মা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা, কোনো সমস্যা হয়নি। ফারিন বাসায় গিয়েছে? তোমার প্রশ্ন শেষ হলে আমি ফ্রেশ হতে যাই। আচ্ছা যা। ফারিনের আম্মু ও আব্বু মাহফুজ সাহেব নাস্তা করতে বসেছেন। তোমার মেয়ে এসেছে। ভ্রমণ শেষ? হাম। তো ডাকো আমার মামুনিকে, একসাথে নাস্তা করব
ফারিন ফারিন। ফারিন ভেতর থেকে জবাব দেয়, আসছি আম্মু। ফারিন এসে দেখে তার আব্বু ডাইনিং টেবিলে। সে দৌড়ে এসে তার আব্বুকে জড়িয়ে ধরে। হোয়াট আ সারপ্রাইজ আব্বু, তুমি কবে এলে? গতকাল রাতে আসলাম, কিন্তু তুমি তো আমার কোনো খোঁজ খবরই নিলে না। সরি আব্বু, জার্নি করেছিলাম তো, তাই তাড়াহুড়ো করে ফ্রেশ হতে চলে এসেছি। ইটস ওকে, মজা করছিলাম। ফারিন তার আব্বুকে ছেড়ে চেয়ারে বসে পড়ে। জার্নিটা নিশ্চয়ই জিসানের পাশে বসে কেটেছে। তো আর কার পাশে বসবো? যেখানে জামাই আছে সেখানে অন্য কারো পাশে বসার প্রশ্নই আসে না। তোমার মেয়ে কি বেহায়া হয়েছে দেখেছ? বিয়ে না হতে এই বাবা মার সামনে কিভাবে জামাই জামাই করছে। তোমরা শুধু আমার বাবা মা না, আমার বেস্ট ফ্রেন্ডও, তাই তোমাদের কাছে আমার কোনো লজ্জা নেই। ফাজিল মেয়ে একটা। ভার্সিটির মাঠে সবার সামনে একটা ছেলে একটা মেয়েকে হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে প্রপোজ করছে। মেয়েটা ছেলেটার কাছ থেকে এখনো ফুল নিচ্ছে না। আশপাশ থেকে সবাই মেয়েটিকে ফুল নেওয়ার জন্য বলছে, সবাই মেয়েটিকে বলছে নিতেও। মেয়েটি অবশেষে ছেলেটির ডাকে সাড়া দিয়ে হাসি মুখে তারা হাত থেকে ফুল নেয়। সবাই হাততালি দিয়ে তাদের অভিনন্দনও জানায়। এখানে সিজান, ফারিন দুজনেই উপস্থিত ছিল। ফারিন তো এই দৃশ্য দেখে হেসে জোরে তালি দিয়ে ওঠে। সিজান তখন ফারিনের মুখের দিকে তাকিয়েছিল। ফারিন যে কতখানি খুশি হয়েছে সে নিজের চোখে দেখেছে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। ফারিন, সিজান দুজনকে ইশারা ইঙ্গিত দিয়ে ভালোবাসার কথা জানান দিলেও কেউ মুখ ফুটে বলেনি। ফারিন আই লাভ ইউ, সিজান আই লাভ ইউ। কিন্তু এতদিনে দুজনেই বুঝে গেছে দুজন দুজনকে ছাড়া চলবে না। ভার্সিটি পরীক্ষা শেষ। দুই ফ্যামিলি এবার ঠিক করলো ধুমধাম করে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেবে। দুজনকে বিয়ে সম্পর্কে বললে দুজনে পরিবারের উপর ছেড়ে দেয়। ফারিন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সিজানের কল আসে। ফারিন রিসিভ করে। বলো। নিচে নেমে আসো, অপেক্ষা করছি। এত রাতে নিচে নামবো? আর তুমি অপেক্ষা করছো কেন? এত কথা বলতে পারবো না তো, নিচে আসো। যা, রেগে যাচ্ছ কেন? আসতেছি। ফারিন ফোন কেটে নীরবে বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হতে দেখে সিজান দাঁড়িয়ে আছে। কি হয়েছে বলো তো? এত রাতে ডাকছো কেন? তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? আমার সাথে যেতে কোনো সমস্যা নেই তো? আরে তোমার সাথে যেতে আবার আমার কিসের সমস্যা থাকবে? তাহলে প্রশ্ন না করে চুপচাপ আমার সাথে চল। আচ্ছা। ফারিন সিজানের সাথে রাস্তায় বের হতে দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। দুজনেই রিক্সায় দাঁড়িয়ে আছে। ফারিনের মনে অনেক প্রশ্ন উকিঝুঁকি মারছে, কিন্তু সিজানের সাফ মানা, কোনো প্রশ্ন করা যাবে না। রিক্সায় ওঠার পর সিজান রুমাল দিয়ে ফারিনের চোখ বেঁধে দেয়। ফারিন ভয় পেয়ে যায়। চোখ পাচ্ছ কেন? বিশ্বাস রাখো আমার উপর। ফারিন চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর বুঝতে পারে রিক্সা থেমে যায়। সিজান ফারিনকে নিয়ে রিক্সা থেকে নামে। সিজান ফারিনের এক হাত ধরে রাখে, হাঁটতে থাকে। রাস্তার কোলাহল থেকে বন্ধ হয়ে যায়। আশেপাশে শুনশান নীরবতা। ফারিন সিজানের হাতটা শক্ত করে ধরে রাখে। হঠাৎ করে সিজান ফারিনের হাত ছেড়ে দেয়। রুমাল খুলবে না, আমি বললে তখন খুলবে। সিজান ফারিনের কাছ থেকে সরে দাঁড়ায়। হঠাৎ ফারিনের কাছে মনে হচ্ছে তার আশেপাশে সিজানের কোনো অস্তিত্ব নেই। ফারিন ভয় পেতে শুরু করে। সেই সিজানের নাম ধরে ডাক দেয়, সিজান। সিজানের কোনো সারা শব্দ নেই। ফারিন আবার ডাক দেয়, সিজান। কথা বলছো না কেন? আমার ভয় করছে। তাতেও সিজানের কোনো সারা শব্দ পাচ্ছে না। ফারিন ভয়ে ঘামছে। সে এবার হাত দিয়ে তার চোখের উপর থেকে রুমালটা খুলে ফেলে। রুমাল খুলে সামনে তাকাতেই ফারিনের দুই চোখ বিস্ময়ে ভরে যায়। এতক্ষণ চোখ বন্ধ থাকার কারণে আলোর ঝলকানি চোখে পড়তেই ফারিনের চোখ কিছু সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। ক্যান্ডিড লাইট দিয়ে পুরো জায়গাটা সাজানো হয়েছে। তার মাঝখানে লাইট দিয়ে একটা লাভ আকৃতি করে তার মাঝখানে সিজান দাঁড়িয়ে আছে। সিজানের হাতে একটা বোর্ড, যেখানে লেখা হ্যাপি বার্থডে ফারিন। ফারিনের খুশি আর ধরে না। তার দুই হাত আপনা আপনি নিজের মুখে চলে যায়। সিজান এবার ফারিনকে ইশারা দেয় সে যেন নিজের মাথার উপর তাকায়। ফারিন সিজানের ইশারা মতে উপরে তাকাতেই আকাশে হ্যাপি বার্থডে ফারিন বাজি ফুটে। ফারিনের ইচ্ছা করছে খুশিতে মরে যেতে। এই সব কিছু তার জন্য। ফারিন দৌড়ে সিজানের কাছে এসে সিজানের বুকে ঝাঁপিয়ে পড়ে। সিজান এবার নিজের মুখে বলে, হ্যাপি বার্থডে ডিয়ার ফারিন, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হঠাৎ কারো কাশের শব্দ শুনে ফারিন হকচকে সিজানের বুক থেকে মাথা উঠায়। নীলা আয়ানকে দেখে ফারিন অবাক হয়ে যায়। এরা এখানে কেন? হ্যাপি বার্থডে টু ইউ ফারিন। হ্যাপি বার্থডে ফারিন। থ্যাংক ইউ। তোরাও এসেছিস? হ্যাঁ, ফারিনের জন্মদিনে আমরাও দাওয়াত পেয়েছি। হয়েছে, চল কেক কাটি। কেকের ব্যবস্থাও আছে? অবশ্যই। ফারিন খেয়াল করলো এখানে ছোট্ট টেবিল,
খুব সুন্দর করে সাজানো হয়েছে। ফারিন টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। কেকের উপর লেখা আছে হ্যাপি বার্থডে ফারিন। ফারিন মোমবাতি নিভিয়ে কেক কাটো। ফারিন ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কাটে। বাকি তিনজন সমস্বরে বলে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ফারিন। ফারিন হেসে ছুরি দিয়ে কেক কাটে। সিজান কেকের টুকরো নিয়ে ফারিনকে খাইয়ে দেয়। ফারিনও ছোট্ট এক টুকরো নিয়ে সিজানকে খাইয়ে দেয়। তারপর নীলা ও আয়ানকে খাইয়ে দেয়। সিজান ফারিনকে নিয়ে ক্যান্ডেড লাইট দিয়ে আকৃতিতে লাভের মাঝখানে দাঁড়ায়। এইখানে আবার কেন? সিজান জবাব না দিয়ে পকেট থেকে একটা আংটি বের করে ফারিনের সামনে হাঁটু গেড়ে বসে। ফারিন শুধু অবাক হয়ে দেখছে। আজকে মনে হচ্ছে সিজান তাকে অবাকে দুনিয়ায় ভাসিয়ে নিবে। বেশি কিছু বলবো না, শুধু বলতে চাই আমি তোকে খুব করে চাই, খুব করে ভালোবাসতে চাই, খুব করে তোর ভালোবাসা পেতে চাই। আমি তোকে আমার বউ করতে চাই, বিয়ে করবি আমাকে? সিজান তার হাতের আংটিটা ফারিনের দিকে বাড়িয়ে দেয়। ফারিনের যেন খুশি ধরে না। সে মাটি থেকে সিজানকে উঠিয়ে সিজানকে জাপটে জড়িয়ে ধরলো। মুখে বলল, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত শুনি? ফারিনকে বুক থেকে তুলে বলে, এখনো তো আমাকে ভালোবাসিস বলিসনি, অথচ বিয়ে করতে বলছিস। হ্যাঁ, এখনই বলছি আমি তোকে ভালোবাসি ফারিন। এইভাবে হবে না, তুমি করে বলতে হবে। আমি তোমাকে ভালোবাসি ফারিন, বিয়ে করবে আমাকে? করব। ফারিন আবারও সিজানকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর নীলা বলে ওঠে, আমরা এখানেই আছি, সবকিছু দেখে ফেলেছি। নীলার কথা শুনে সিজান হেসে উত্তর দেয়, চোখ বন্ধ করে রাখো, না হলে অন্যদিকে তাকিয়ে থাকো। আমাদের চোখ বন্ধ করতে না বললে তোমরা চোরে চোরে বন্ধ করো। ফারিন সিজানের বুক থেকে উঠে আসে। সিজান ফারিনের হাতে আংটিটা পরিয়ে দেয়। আয়া নীলা হাততালি দিয়ে দুজনকে কংগ্রাচুলেশন জানায়। 2টার পরে তারা বাসায় ফিরে আসে। ফারিন সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আবার সিজানের কাছে ফিরে আসে। সিজান ভ্রুচুক করে জিজ্ঞেস করে, কি? ফারিন জবাব না দিয়ে হুট করে সিজানকে জড়িয়ে ধরে। ফারিনের এমন কাণ্ডে সিজান হেসে দেয়। নিজের বুক থেকে ফারিনের মাথাটা উঠিয়ে সিজান ফারিনের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আগামী সপ্তাহে সিজান ফারিনের বিয়ে ঠিক করা হয়েছে। দুজনে তো হ্যাপি খুশি, খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হচ্ছে বলে। আজকে বৃহস্পতিবার, সিজান ফারিনের গায়ে হলুদ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপস্থিতিতে 2 বাড়ি মুখরিত হয়ে উঠেছে। গায়ে হলুদের সাজে ফারিনকে তার কাজিনরা সাহায্য করেছে। এমন সময় ফারিনের ফোনের রিংটোন বেজে ওঠে। ফারিন ফোন হাতে নিয়ে দেখে সিজানের ফোন। তোরা বের হও তো, এখন পরে আসিস। সমস্যা কি? আমরাও থাকি, দেখি দুলাভাইয়ের সাথে কি কথা বলো তুমি। দেখতে হবে না, বের হও তো। ফারিন সবাইকে জোর করে রুমের বাইরে পাঠিয়ে দেয়। রুমের ভেতরে এসে ফোন রিসিভ করে। বাহ, আমার বউকে তো হেব্বি লাগছে, প্রেমে পড়ে গেলাম। এইসব ঢঙ্গের কথা বাদ দিয়ে বলো তো, কেন ফোন দিয়েছো? আমার বউকে দেখতে ইচ্ছে করছে, তাই। এভাবে দেখে মন ভরছে না, বাসায় চলে আসি। এই না, আমাকে লজ্জায় ফেলতে চাও? ভুলেও আসবে না, কালকেও তো আসছি, তখন ইচ্ছে মতো দেখিও। ইস, কালকের দিনটা আসছে না কেন? সিজানের কথা শুনে ফারিন হেসে দেয়, পাগল একটা। ফারিন সিজানকে পাশাপাশি বসানো হয়েছে। সিজান বারবার তার বউয়ের দিকে তাকাচ্ছে। তার প্রতিবারই তার কাজিনরা এনে মজা করে হাসাহাসি করছে। আমার বউকে আমি দেখছি, তোদের সমস্যা কি? সিজানের কাণ্ডে ফারিনের লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে। সিজান ফারিন দুজনে কবুল বলে এক পবিত্র বন্ধনে চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায়। অনেকক্ষণ থেকে ফারিন বাসরঘরে সিজানের জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু সিজানের আসার কোনো নামগন্ধ পাচ্ছে না। ফারিন বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল, তাই সে রুমে হাঁটাহাঁটি করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর কেউ একজন এসে ফারিনকে পেছন থেকে জড়িয়ে ধরে। ফারিন স্পর্শ বুঝতে পেরে সিজানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। অভিমানী সুরে বলে, ছাড়ো আমাকে, এতক্ষণে আসার সময় হলো তোমার? রুমে যে একা একা বসে আছি সে খেয়াল তো কেউ রাখে না। সরি বউ, এই যে কানে ধরলাম, এই ভুলের জন্য আমাকে যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। সিজান ফারিনকে ছেড়ে দিয়ে কানে ধরে। ব্যাস, ফারিনের রাগ অভিমান সব হাওয়ায় মিলে যায়। মুখে এখন হাসির রেখা ফুটে উঠেছে। পাগল, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। সিজান ক্ষমা পেয়ে আচমকায় ফারিনকে কোলে তুলে নেয়। কি করছো? ক্ষমা যেহেতু পেয়েছি, এবার তাহলে বউকে ভালোবাসতে পারবো। এই না, আমার লজ্জা করবে। শুনবো না তো কথা। সিজান ফারিনকে ফুলের বিছানা ফেলে দিয়ে ফারিনের উপর উঠে ফারিনের 2 জোড়া ঠোঁট নিজের দখলে নিয়ে যায়।
সিজান ফারিনের ঠোঁট থেকে সরে এসে ফারিনের পেটে ঠোঁট ছোঁয়ায়। ফারিন শিউরে ওঠে। শক্ত করে সে সিজানের চুলের মুঠি চেপে ধরে। ভালোবাসায় মাতলামি করতে থাকে নতুন এক যুগল। দুজন দুজনকে ভাসিয়ে নিয়ে যায় ভালোবাসার সাগরে। তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল বারান্দা দিয়ে আসা চাঁদের আলো। ফারিন সিজানের বিয়ের পর 6 মাস হতে চলল। আজকে দুজনেই তাদের প্রাক্তন কলেজে আসলো। কলেজের নবীন বরণ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে জনপ্রিয় তরুণ শিল্পী সিজান চৌধুরী। তার সাথে তার মিসেসকে আনার জন্য অনুরোধ করা হয়েছে। এজন্যই আজকে কলেজে আসা। তরুণ কণ্ঠশিল্পী মাইক হাতে দাঁড়িয়ে সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে গান শোনার জন্য। প্রথমে সবাইকে স্বাগতম আমাকে সাপোর্ট দিয়ে এখান পর্যন্ত আনার জন্য। আমি একটা ডুয়েট গান করতে চাই, আমার সাথে কণ্ঠ দিবে আমার মিসেস, যদি আপনাদের আপত্তি না থাকে। সবাই চিৎকার করে বলছে, আমাদের কোনো সমস্যা নেই, প্লিজ প্লিজ আপনার মিসেসকে নিয়ে গানটা করেন। সিজান তার মিসেসকে স্টেজে আসার জন্য অনুরোধ করে। ফারিন হাসি মুখে স্টেজে সিজানের পাশে দাঁড়ায়। মিউজিক শুরু হয়। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এই ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এই ভুবনে আমার আপনজন। গান শেষ হতে হাততালিতে ভার্সিটিতে মাহাত মুখরিত হয়ে ওঠে। সিজান ফারিন হাত নেড়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে ফারিন সিজানের কাঁধে মাথা রাখে। খারাপ লাগছে? না, ভালো লাগছে। সিজানও হেসে ফারিনের কপালে চুমু দিয়ে এক হাত দিয়ে তার মিসেসকে জড়িয়ে ধরে ড্রাইভিং এ মনোযোগ দেয়। ফারিন হেসে চোখ বুজে নেয়।